derivation of quantity consolidation equation and determination of time factor. টাইম ফ্যাক্টর কি এটা সম্পর্কে আমরা সামনে জানবো। টাইম ফ্যাক্টর এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট সম্পর্কে আমাদের জানা হবে। আচ্ছা, তো আমাদের বেসিক্যালি এখন যেটা জানা লাগবে সেটা হচ্ছে এই কোয়ান্টিটি কনসলিডেশন থিওরি ডেভেলপ করে কিভাবে কোয়ান্টিটি কনসলিডেশনের জন্য ইকুয়েশনটা ডিরাইভ করে। তো আমাদের এর জন্য ফার্স্টে কিছু অ্যাজাম্পশন নেওয়া লাগে কোয়ান্টিটি কনসলিডেশন থিওরি ডিরাইভ করে। একটা হচ্ছে এখানে বলা আছে, জাস্ট একবার সয়েল হোমোজেনাস হবে, ফুললি স্যাচুরেটেড হবে, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে আমাদের সয়েলের প্রপার্টি একই রকম হবে। আচ্ছা, the solids and water are incompressible. Water তো এমনি incompressible, এটা আমার জানা আছে। আর আমাদের যে সলিডস গুলো আছে, সলিড গুলো হালকা কম্প্রেসিবল আছে, ভেরি লিটল, বাট আমরা সেটাকেও অ্যাকচুয়ালি ইনকম্প্রেসিবল ধরেই ক্যালকুলেট করব। The deformation is due to expulsion of water. আমরা দেখছি যে settlement can occur due to compression of water, due to compression of solid, due to expulsion of pore water pressure. So the settlement only হবে just it will be due to the expulsion of pore water pressure. কারণ আগেই আমি বলে দিয়েছি যে সলিড ওয়াটার এগুলো আমাদের ভলিউম চেঞ্জ করতে পারে না। Then flow of water through soil is one-directional and Darcy's law governs the flow. Darcy's law governs the flow মানেই আলটিমেটলি যে আমাদের ফ্লো অফ ওয়াটারটা হচ্ছে সেটা হচ্ছে ল্যামিনার, আর আমাদের সয়েলের থ্রু যে ওয়াটার ফ্লো এটা হচ্ছে ওয়ান ডিরেকশনাল, অর্থাৎ এটা একটা অ্যাক্সিস বরাবর আমার যেতে পারবে। এখন এই একটা অ্যাক্সিস বরাবর যাওয়ার মধ্যে আবার আমাদের দুইটা ওয়ে আছে, একটাকে আমরা বলি হচ্ছে ওয়ান ওয়ে ড্রেনেজ আর একটাকে আমরা বলি টু ওয়ে ড্রেনেজ। এই সম্পর্কে আমরা সামনে জানবো। আচ্ছা, the drainage of pore water pressure occurs only in one direction. এটাই বলছি যে drainage of pore water pressure একটা অ্যাক্সিস বরাবর হয়। flow of water is very small mass etc. অর্থাৎ আমরা ছোট একটা ব্লক নিয়ে যদি কাজ করি তার জন্য আমরা যে অ্যাজাম্পশনটা করবো বেসিক্যালি আমাদের বড় ব্লকের জন্য আমাদের টোটাল সয়েল মাসের জন্য সেম অ্যাজাম্পশন, মানে সেম জিনিসটাই অ্যাপ্লিকেবল হবে। The pressure is applied in one direction only and the compression of soil occurs in the direction of pressure. আমি শুধুমাত্র এই যে উপর থেকে প্রেশারটা দিচ্ছি, তো আমাদের কথা জাস্ট এক্স আমাদের এই জেড অ্যাক্সিস, এটাকে অ্যাকচুয়ালি জেড অ্যাক্সিস ধরা হচ্ছে, জাস্ট যদি জেড অ্যাক্সিস বরাবর আমাদের প্রেশারটা আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের মানে মোট কথা একটা ডিরেকশন থেকেই আমরা এখানে প্রেশার অ্যাপ্লাই করছি এবং দ্য কম্প্রেশন অফ সয়েল অকার্স অনলি ইন ওয়ান ডিরেকশন উইথ দ্য ডিরেকশন অফ প্রেশার। মানে আমাদের এখানে এই কম্প্রেশনটা হবে শুধুমাত্র আমাদের ওই ডিরেকশন বরাবর। বেসিক্যালি এখানে আমাদের কোনো ল্যাটারাল যে বালজিং অথবা আমাদের যে ল্যাটারাল কম্প্রেশন এগুলো আমরা কনসিডার করছি না। আচ্ছা, some of the soil properties such as coefficient of permeability, coefficient of compressibility, coefficient of volume compressibility are constant. So আমরা ধরছি K is constant, coefficient of compressibility মানে AV is constant, তারপরে MV এগুলো সব কনস্ট্যান্ট আমরা ধরছি। আমি আগেই বলেছি যে the soil is homogeneous. Okay. The time lag in consolidation is due entirely to permeability of the soil. তো আমাদের এইখানে এই ক্লে লেয়ারের ভেতর দিয়ে যে পানিটা বের হতে তো টাইম লাগবে। তো মোট কথা আমাদের যে টাইমটা লাগছে, দিস টাইম ইজ অনলি ডিউ টু দ্য পারমিয়াবিলিটি অফ দ্য সয়েল। আমার যদি এখানে যে ক্লে লেয়ার তার পারমিয়াবিলিটি ভালো হয় সে আগে বের হয়ে যাবে, যদি পারমিয়াবিলিটি খারাপ হয় তাহলে দেরি করে বেরোবে। সো দেয়ার উইল বি টাইম ল্যাগ। তো ওই জিনিসটাই বলছি, এই টাইম ল্যাগটা অনলি দিস ইজ entirely due to permeability of the soil. There is no other factor that contribute to the time. Okay. Any secondary time effect is তো এই ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা ডিরাইভ করার জন্য আমরা এইখানে ছোট একটা রেক্ট্যাঙ্গুলার সলিড ব্লককে কনসিডার করে দিচ্ছি। সো এটা হচ্ছে লেংথ স্কয়ার উইথ ডিএক্স ডিভাইড ডিজেড। তো আর আমাদের এই টোটাল যে সয়েল লেয়ার, এই সয়েল ক্লে লেয়ারের যে থিকনেস সেটা দেওয়া আছে এইচ, অ্যান্ড সবকিছুর পরেই আমাদের এখানে ভেলোসিটি অফ দ্য ইনফ্লো ওয়াটার এখানে সবকিছু বলা আছে, নিজের পরিমাণেই হয়ে যাবে। তো আমরা আগে একটা এরকম ডেরিভেশন করেছিলাম। তো আমি ধরলাম যে এই ডিরেকশনে আমাদের ভিএক্স ভেলোসিটিতে ওয়াটার ঢুকছে, তাহলে বের হবে কত ভেলোসিটিতে, এইখানে হবে আচ্ছা ভিজেড ভেলোসিটিতে ঢুকছে, তাহলে বের হবে নিশ্চয়ই ভিজেড প্লাস আমাদের এখানে তাহলে চেঞ্জ অফ আমাদের ভেলোসিটি মাল্টিপ্লাইড বাই কত ডিস্টেন্স ঘটছে। সো দিস ইজ দ্য আমাদের কি বলা যায়, এটা হচ্ছে বের হওয়ার ভেলোসিটি আর এটা হচ্ছে ইনলেট ভেলোসিটি, ঢোকার ভেলোসিটি। ওকে, তো আমরা এই ইনলেট ভেলোসিটি যদি জানি এবং আউটলেট ভেলোসিটি যদি জানি তাহলে সেখান থেকে আমাদের
আউটওয়ার্ড ফ্লো কত এবং ইনওয়ার্ড ফ্লো কত সেটা বের করতে হবে। কি করতে হবে? জাস্ট এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমাদের জানা আছে কিউ ডিসচার্জ ইজ ইকুয়াল টু এভি। তো আমরা এখান থেকে রেট অফ ভলিউম চেঞ্জ করতে সেটা বার করতে পারবো। রেট অফ ভলিউম চেঞ্জ ইজ ইকুয়াল টু নিশ্চয়ই আউটওয়ার্ড ফ্লো মাইনাস ইনওয়ার্ড ফ্লো। দিস ইজ দ্য মাদার ইকুয়েশন। মানে এটা হচ্ছে আমাদের মাদার কনসিডারেশন, যে আমাদের যে অ্যাকচুয়ালি যে রেট অফ ভলিউম চেঞ্জ এটা হচ্ছে আউটার ফ্লো মাইনাস ইনওয়ার্ড ফ্লো। সেটা যদি হয়ে থাকে আমরা এখানে যদি বসানোর পরে আলটিমেটলি আমরা একদম সব আফটার অল কনসিডারেশনস, অল টাইপস অফ ক্যালকুলেশনস, এখানে আমাদের জিনিসগুলো নিজে দেখে দিলেই হয়ে যাবে। আমার এখানে সেটা ব্যাখ্যা করার কিছু নেই। আমরা এইরকম একটা পিডিএফ পাবো। দিস ইজ দ্য পিডিএফ। আমরা এরকম একটা পিডিএফ পাচ্ছি, এরকম একটা পিডিএফ পাচ্ছি। সো আমরা এই পিডিতে দেখছি যে এই অংশটা, এই অংশটা হচ্ছে ফর এনি পার্টিকুলার লোড দিস ইজ কনস্ট্যান্ট, তাই না? কে ইজ এ কনস্ট্যান্ট, এমবি এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি হুইচ ইজ অলসো কনস্ট্যান্ট। আমাদের এইখানে গামা ডব্লিউ ইজ অলসো কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্ট এই যে এই অংশটাকে আমরা একটা নতুন কনস্ট্যান্ট দিয়ে আমরা রিপ্লেস করে দিচ্ছি, দ্যাট ইজ কল্ড সিবি। সিবি মানে কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন। এই সিবিটাকে আমরা বলি কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন। সো সিবি এর একটা ফর্মুলা আমরা পেয়ে গেছি যে সিবি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি কে ডিভাইড বাই এমভি ইন্টু গামা ডব্লিউ। তো আমরা কিন্তু যখন কনসলিডেশন টেস্টটা করেছিলাম ল্যাবরেটরিতে, ওইখানে আমাদের একদম লাস্টে একটা কাজ করেছিলাম যে আমরা কে এর ভ্যালু বের করেছিলাম। আমরা সিবি বের করেছিলাম ফার্স্টে, কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন, সেখান থেকে কে এর ভ্যালু বের করেছিলাম। কিভাবে কে এর ভ্যালু বের করেছিলাম? কে এর ভ্যালু বের করেছিলাম কে ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে অ্যাকচুয়ালি লিখতে পারি কি যে সিবি এমভি গামা ডব্লিউ। সো আমাদের এমভি জানা ছিল, কনসলিডেশন টেস্ট করে এমভি পাবো, সিবিটাও বের করেছিলাম, আর গামা ডব্লিউ তো জানা। সো সেখান থেকে আমরা কে বের করেছিলাম। সো দিস ইজ অ্যান ইনডিরেক্ট অ্যাপ্রোচ অফ ক্যালকুলেটিং পারমিয়াবিলিটি। আমাদের দেখা যায় যে যদি আমাদের সয়েলটা অনেক ফাইন হয় তখন সেই ক্ষেত্রে আমাদের জানা আছে যে পারমিয়াবিলিটি, আমাদের কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি টেস্ট করার জন্য ল্যাবরেটরিতে দুইটা মেথড আছে, একটা হচ্ছে কনস্ট্যান্ট হেড মেথড, একটা হচ্ছে আমাদের ফলিং হেড মেথড। সো ফলিং হেড মেথড আমরা কনস্ট্যান্ট তো আমাদের ফোর্স গ্রেনের জন্য করি, আর ফলিং হেডটা আমরা ফোর্সের জন্য করি আর ফাইনের জন্য করি। কিন্তু দেখা যায় যে আমাদের এই পদ্ধতিতে আমরা ফাইনের জন্য যদি করতে চাই তাহলে আমাদের বেসিক্যালি মানে সত্যি কথা বলতে একটু ঝামেলা হয়ে যায়। কারণ কি আমাদের যেহেতু অনেক টাইম লাগে, পারমিয়াবিলিটি যেহেতু ভেরি লো, যেহেতু অনেক টাইম লাগে, এই কারণে দেখা যায় যে আমাদের আসলে এই জিনিসটা বের করা অত্যন্ত টাইম কনজিউমিং হয় এবং এখানে ইরর হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তো আমরা অনেক সময় যদি সয়েল বেশি ফাইন হয়, যেমন ধরা যায় যে কোনো ক্লে সয়েল, তখন সেই ক্ষেত্রে আমরা এই ইনডিরেক্ট অ্যাপ্রোচের মাধ্যমে এই কে ভ্যালুটা পাই। যেমন ফর এক্সাম্পল কনসলিডেশন টেস্টের মাধ্যমে আমরা কে এর ভ্যালুটা বের করি। ওকে, তো আমাদের ফাইনাল ইকুয়েশনটা আসলে আমরা এভাবে লিখতে পারি যে ডিইউডিটি ইজ ইকুয়াল টু, তো আমরা দেখছি যে আমরা এইখানে এটাকে সলিউশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইউ এর ভ্যালু। ইউ এর ভ্যালু মানে হচ্ছে বেসিক্যালি দ্য পোর ওয়াটার প্রেশার অ্যাট এনি টাইম অ্যান্ড অ্যাট এনি ডেপথ। এটা আমাদের যে ইউ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, sorry, u is an dependent variable and it is dependent on these two independent variables, সেটা হচ্ছে z আর হচ্ছে t। অর্থাৎ আমাদের ডেপথ, কত ডেপথের জন্য আমরা দিচ্ছি, আর হচ্ছে কত টাইম, তার জন্য আমাদের ইউটা কত আমরা বের করতে পারবো। আমাদের নির্দিষ্ট ডেপথে এবং নির্দিষ্ট টাইমে ইউ কত সেটা আমরা এই ইকুয়েশন থেকে বের করতে পারবো। সো এই পিডি সলভ করা বেসিক্যালি আমাদের এই কোর্সের স্কোপের মধ্যে নাই, এটা আসলে ফুরিয়ার সিরিজ দিয়ে ক্যালকুলেট করা লাগে, যেটা আমরা আসলে করবো না। তো এখানে আমাদের ডিরেক্ট সলিউশনটা দেওয়া আছে, এটা হচ্ছে অ্যাট এনি পার্টিকুলার টাইম কোনো একটা নির্দিষ্ট ডেপথে কোনো একটা পয়েন্টে সয়েলের চেঞ্জ হচ্ছে, অর্থাৎ পোর ওয়াটার প্রেশার। তো এটা আমরা পাইছি। তো বেসিক্যালি আমাদের এখানে যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটা আসে হচ্ছে এইভাবে, এখান থেকে আমাদের মানে সলিউশনটা যেটা আসে, সলিউশনটা আসে হচ্ছে এরকম। আমাদের এখানে দেয়া আছে যেটা এখানে টিভি, অ্যাকচুয়ালি এখানে টিভি না, এখানে আমাদের একটা স্টেপ গ্যাপ দেওয়া হয়েছে। এখানে আসে এরকম যে এম স্কোয়ার মাল্টিপ্লাইড বাই এই যে এখানে এই যে এই অংশটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার, এই অংশটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এম স্কোয়ার সিভিটি ডিভাইড বাই ডি স্কোয়ার, এরকম আসে। তো আমাদের এখানে এই সিভিটি ডিভাইড বাই ডি স্কোয়ার এই অংশটাকে চেঞ্জ করে আমরা লিখতে পারি যে টিভি। আমরা এই জিনিসটাকে আগে যেরকম এই এটাকে সিভি দিয়ে চেঞ্জ করছিলাম, সিমিলারলি আমাদের সিভিটি ডিভাইড বাই ডি স্কোয়ার অংশটাকে আমরা টিভি একটা নতুন একটা অংশ দিয়ে রিপ্লেস করে দিই। সো এটাকে টিভি দিয়ে যদি রিপ্লেস করে দিই তাহলে আলটিমেটলি আমরা একটা নতুন ইকুয়েশন পাইছি যে টিভি ইজ ইকুয়াল টু সিভিটি ডিভাইড বাই ডি স্কোয়ার। ওকে, তো ফাইনালি আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় নিশ্চয়ই এরকম, ফাইনালি ইকুয়েশনটা দাঁড়াবে এরকম।
মাইনাস এম স্কোয়ার ইন্টু টিভি। ওকে, এখন কথা হচ্ছে এই টিভি জিনিসটা কি? এই টিভিকে আমরা বলি টিভি, এই টিভিকে আমরা বলি হচ্ছে টাইম ফ্যাক্টর। দিস ইজ কল্ড টাইম ফ্যাক্টর, এবং এটা একটা কনস্ট্যান্ট অলওয়েজ, দুনিয়া উল্টে গেলেও এটা কনস্ট্যান্ট। একটা নির্দিষ্ট পার্টিকুলার ফর এ পার্টিকুলার ডিগ্রি অফ কনসলিডেশন দ্য টিভি ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। ডিগ্রি অফ কনসলিডেশন কি আমরা তাহলে সেটা জানি। ডিগ্রি অফ কনসলিডেশন জিনিসটা আমি আগে বলি। তো ডিগ্রি অফ কনসলিডেশন ব্যাপারটা হচ্ছে যে আমাদের কোনো একটা পার্টিকুলার টাইমে টোটাল কনসলিডেশনের কতটুকু কনসলিডেশন কমপ্লিট হয়েছে। কনসলিডেশন মানে কি আমরা জানি যে ডিসিপেশন অফ এক্সেস পোর ওয়াটার প্রেশার ইজ কল্ড কনসলিডেশন। তাহলে আমি যদি কোনো একটা পার্টিকুলার টাইমে কনসলিডেশন ডিগ্রি অফ কনসলিডেশন বাইর করি, তাহলে কি হবে? কোনো একটা পার্টিকুলার টাইমে যে ডিগ্রি অফ কনসলিডেশন সেটা হবে যে নিচে থাকবে টোটাল আমাদের ইয়ে, মানে আমাদের একদম ইনিশিয়ালি এক্সেস পোর ওয়াটার প্রেশার কত ছিল, আর উপরে থাকবে কি? উপরে নিশ্চয়ই থাকবে যে আমাদের কতটুকু পোর ওয়াটার প্রেশার ডিসিপেট হয়ে গেছে। সো ফর এক্সাম্পল আমরা যদি দেখি যে এই এখানে একটা ক্লিয়ার লেয়ার আছে, এই ক্লিয়ার লেয়ারের জন্য যদি আমি বলি, আমি ধরলাম যে আমি যখন এখানে লোড অ্যাপ্লাই করছি, লোড অ্যাপ্লাই করার সাথে সাথে অ্যাট টি ইজ ইকুয়াল টু 0 ধরলাম যে এখানে যে পোর ওয়াটার প্রেশার এটাকে আমরা বলছি ধরো যে ইউ নট, সেটা ছিল হচ্ছে ধরো যে 100 কেপিএ ছিল। ওকে, এখন ফর এ পার্টিকুলার টাইম ধরলাম যে টি ইজ ইকুয়াল টু টি টাইমে আমাদের এখন যে পোর ওয়াটার প্রেশারটা হয়ে গেছে, সেই পোর ওয়াটার প্রেশারটা এখন হয়ে গেছে ধরলাম যে 50 কেপিএ। তাহলে আমাদের এই টি ইজ ইকুয়াল টু টি টাইমে যে ডিগ্রি অফ কনসলিডেশন সেটা হচ্ছে আমাদের টোটাল কনসলিডেশনের কত পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে, দ্যাট ইজ কল্ড দ্য ডিগ্রি অফ কনসলিডেশন। সো আমাদের ডিগ্রি অফ কনসলিডেশন কত? ডেফিনেটলি এই যে কতটুকু ডিসিপেট হয়ে গেছে আর কতটুকু ইনিশিয়ালি ছিল। তো এই রেশিওটাই হচ্ছে বেসিক্যালি দ্য ডিগ্রি অফ কনসলিডেশন। ওকে, এটা আশা করি বুঝছি। আমরা এই জিনিসটা বুঝতেই পারি। দেখা যাক যে আমাদের ইনিশিয়াল পোর ওয়াটার প্রেশার ধরলাম যে 100 কেপিএ। আমরা যদি দেখি যে আমাদের 100 এক্সেস পোর ওয়াটার প্রেশার, টোটাল এক্সেস পোর ওয়াটার প্রেশারটাই ডিসিপেট হয়ে গেছে, তো উপরেও চলে আসবে তাহলে 100, নিচেও চলে আসবে 100, দেখা যাবে আমাদের ডিগ্রি অফ কনসলিডেশন উইল বিকাম 100%। আমরা এটা বুঝতে পারছি। সো আমরা পাচ্ছি যে অ্যাকচুয়ালি যে ডিগ্রি অফ কনসলিডেশন দ্যাট ইজ ইকুয়াল টু এক্সেস পোর ওয়াটার প্রেশার ডিসিপেটেড, মানে যতটুকু পোর ওয়াটার প্রেশার ডিসিপেটেড অলরেডি হয়ে গেছে। সো কতটুকু হয়ে গেছে? নিশ্চয়ই ইনিশিয়ালি যতটুকু ছিল মাইনাস এখন কতটুকু বাকি আছে। তো এখন কতটুকু বাকি আছে এটাকে স্মল ইউ দিয়ে লিখছি। আমরা জানি যে পোর ওয়াটার প্রেশারকে সবসময় আমরা স্মল ইউ দিয়ে লিখি, আর এই ক্যাপিটাল ইউটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাপিটাল ইউ ইন্ডিকেটস ডিগ্রি অফ কনসলিডেশন। আচ্ছা, ডিভাইড বাই নিচে থাকবে কি? ইনিশিয়াল এক্সেস পোর ওয়াটার প্রেশার উইচ ইজ ইউ নট। তো আমরা অ্যাকচুয়ালি পাবো কি 1 মাইনাস ইউ ডিভাইড বাই ইউ। এখন 1 ডিভাইড বাই ইউ ডিভাইড বাই ইউ, আমরা এই ইউটা জানি এটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার টাইমে আমাদের যে পোর ওয়াটার প্রেশার সেটা, আর ইউ নট হচ্ছে ইনিশিয়াল, কোনো সমস্যা নেই। তো আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেছি এটা, দেখো যে ইউ ইজ ইকুয়াল টু এত, তাহলে আমরা আলটিমেটলি এখান থেকে ইউ ডিভাইড বাই ইউ নটের ভ্যালু জানবো না। তো এখানে একটা ইউনিট দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এই অংশটুকু জাস্ট থাকবে না। তো এখন ওই ইউ ডিভাইড বাই ইউ নটের যে ভ্যালুটা সেটা আমি যদি এখানে রিপ্লেস করে দিই, রিপ্লেস করে দিলে বেসিক্যালি দেখা যাবে আমরা এরকম একটা ফর্মুলা পাবো, এরকম একটা ইকুয়েশন আমরা পাচ্ছি। এখানে ইকুয়েশনটা একটু ভুল আছে, এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি ইউ নটটা হবে না, এখানে ইউ নটটা থাকবে না। এই ইকুয়েশনটা বেসিক্যালি আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই, এটা অ্যাকচুয়ালি ইটস নট নিডেড, বাট জাস্ট এটা বোঝার জন্য। তো এটা যদি আমরা বুঝে থাকি, এখন দেখা যাচ্ছে আমাদের এখানে যে ইউটা থাকবে দ্যাট ইউ ইজ অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট অন জেড। তার মানে আমরা যে ডিগ্রি অফ কনসলিডেশন বের করছি সেটা হচ্ছে ফর এ পার্টিকুলার ডেপথ, ফর একটা পার্টিকুলার ডেপথ, যে কোনো একটা পার্টিকুলার ডেপথের জন্য এটা হচ্ছে ডিগ্রি অফ কনসলিডেশন। ঠিক আছে, তো এটাকে আমরা অ্যাকচুয়ালি লিখি এইভাবে যে ইউজেড। ঠিক আছে, এটাকে লিখি আমরা ইউজেড। এখন এই ডিগ্রি অফ কনসলিডেশন দিস ইজ অ্যাকচুয়ালি ডিপেন্ড অন জেড, বিকজ এখানে দেখা যাচ্ছে একটা জেড আছে। তো আমরা এখন যদি যে কোনো একটা পার্টিকুলার ডেপথে, যে কোনো একটা পার্টিকুলার ডেপথে যে কোনো একটা টাইম পরে যদি ডিগ্রি অফ কনসলিডেশন কত এক্সাক্ট ফর দ্যাট ডেপথ যদি বাইর করতে চাই, তখন তার জন্য আমরা এই ইকুয়েশনটা ইউজ করতে পারি। আদারওয়াইজ এই ইকুয়েশনটা ইউজ করা তো ঝামেলা, তাই না? তো তার জন্য আমাদের এইভাবে আমাদের একটা গ্রাফ আছে এখানে, এই গ্রাফ থেকে আমরা এখান থেকে এটা বের করতে পারি। কিভাবে? ফর এক্সাম্পল আমাদের ধরা যাক যে টিভি এর ভ্যালু আমরা বাইর করছি, যে টিভি ইজ কত কত অ্যাকচুয়ালি সিভিটি ডিভাইড বাই ডি স্কয়ার, এখান থেকে আমরা টিভি এর ভ্যালুটা বাইর করবো। তো আমরা ধরলাম যে টিভি এর ভ্যালু আসছে হলো 0.2, আমি ধরলাম যে টিভি ইজ 0.2 আমি ধরলাম। ওকে, এবং আমাদের যে এখানে এখানে জেড বাই ডি, আমাদের তো জেডটা জানা থাকবে তাই না, এখানে জেডটা জানা থাকবে, আর আরেকটা আছে হচ্ছে ডি। আচ্ছা, এই ডিটা কি সেটাও আমি তোমাকে বলবো। তো ডিটা হচ্ছে বেসিক্যালি ডি, এটাকে আমরা বলি হচ্ছে ড্রেইনেজ লেন্থ, এটাকে বলা হচ্ছে ড্রেইনেজ লেন্থ। সো হোয়াট ইজ ড্রেইনেজ লেন্থ?
আমি দেখছিলাম যে অ্যাকচুয়ালি আমরা কনসিডারিং ওয়ান ডি কনসিডারেশন আমাদের পোর ওয়াটার ডিসিপেশন অথবা আলটিমেটলি আমাদের দ্য এক্সপালশন অফ ওয়াটার ইজ অকারিং ইন ওয়ান অ্যাক্সিস। সো এই ওয়ান অ্যাক্সিসে অ্যাকচুয়ালি দুই রকম ফেনোমেনা করতে পারে। একটা কি, যে যে পোর ওয়াটারটা সেটা আমাদের উপরের বাউন্ডারি থেকেও বেরোচ্ছে, নিচের বাউন্ডারিও থেকেও বেরোচ্ছে। তো এরকম কেস কখন হতে পারে? ফর এক্সাম্পল, যে আমাদের এখানে যে ক্লে লেয়ারটা আছে, এই ক্লে লেয়ারের উপরেও একটা পার্মিয়েবল লেয়ার আছে, নিচেও একটা পার্মিয়েবল লেয়ার আছে। তাহলে এখন যদি আমি এখানে একটা লোড অ্যাপ্লাই করি, তাহলে যে পোর ওয়াটারটা মানে এক্সেস পোর ওয়াটার প্রেশারটা, বা আমি যেটা বলি যে পোর ওয়াটার, সেটা এই দিক থেকেও এক্সপেল হবে, এই দিক থেকেও এক্সপেল হবে। আমাদের উপর থেকেও পোর ওয়াটার বের হয়ে যাবে, নিচ থেকেও পোর ওয়াটারটা বের হয়ে যাবে। এখন উপরটাও পার্মিয়েবল, নিচেরটাও পার্মিয়েবল। তো এই ক্ষেত্রে আমাদের যে ড্রেনেজ, এই ড্রেনেজটাকে আমরা বলি হচ্ছে দিস ইজ কল্ড টু ওয়ে ড্রেনেজ। এটাকে বলি আমরা টু ওয়ে ড্রেনেজ। আর আমাদের যতটুকু ড্রেনেজ হয়, এখানে যে ডিটা, এই ডিটাকে আমরা বলি দিস ইজ কল্ড দ্য ড্রেনেজ লেন্থ। দিস ইজ কল্ড দ্য ড্রেনেজ লেন্থ। এইখানে যে ড্রেনেজ লেন্থ, সেটা হচ্ছে আমাদের এখানে টোটাল ক্লে লেয়ারের হাইটটা যদি এইচ হয়, এই ড্রেনেজ লেন্থটা হবে হচ্ছে টোটাল হাইট ডিভাইড বাই 2। দিস ইজ দ্য ড্রেনেজ লেন্থ। আচ্ছা, সিমিলারলি আমাদের যদি এখন এরকম হয় যে ধরো যে এটা একটা ক্লে লেয়ার, ধরো যে এর এক পাশে আছে পার্মিয়েবল স্ট্র্যাটাম আর এক পাশে আছে ইমপারমিয়েবল স্ট্র্যাটাম। পার্মিয়েবল স্ট্র্যাটাম দিয়ে তো আমাদের পোর ওয়াটারটা বের হতে পারবে, বাট ইমপারমিয়েবল স্ট্র্যাটাম দিয়ে তো আর পোর ওয়াটার বের হতে পারবে না। তো বেসিক্যালি ধরলাম যে এই যে এখানে আছে দিস ইজ পার্মিয়েবল আর নিচে আছে হচ্ছে এরকম ইমপারমিয়েবল স্ট্র্যাটাম। ওকে, তো পোর ওয়াটারটা জাস্ট একদিক থেকে বেরোবে। তো আলটিমেটলি এখানে যে ড্রেনেজ, সেই ড্রেনেজটা হবে হচ্ছে ওয়ান ওয়ে ড্রেনেজ। এটাকে বলি আমরা হচ্ছে ওয়ান ওয়ে ড্রেনেজ। তো ফর ওয়ান ওয়ে ড্রেনেজ আমাদের যে ড্রেনেজ লেংথ ইজ ইকুয়াল টু আমাদের এইটার, আমাদের যে সয়েল স্যাম্পল তার হাইট, সয়েল ফর্মের যে হাইট, সেটা যদি এইচ হয়, তাহলে ড্রেনেজ লেংথ তার হাইট যেটা সমান হবে। তো ফর টু ওয়ে ড্রেনেজ আমরা বলতে পারবো ডি ইজ ইকুয়াল টু এইচ বাই টু। ফর ওয়ান ওয়ে ড্রেনেজ ডি ইজ ইকুয়াল টু এইচ। তো আমরা যদি এটা বুঝতে পারি, তাহলে আমরা আলটিমেটলি জেড বাই ডি, এটা তো আমরা জানি মানে পার্টিকুলার ডেপথ জেড বাই ডি এর ভ্যালু কত। তো এই যে আমরা জেড বাই ডি এর ভ্যালুটা জানলাম, আমরা সিমিলারলি আমাদের এখানে যে টিভি এর ভ্যালুটা জানলাম। সো ফ্রম দিস চার্ট আমরা যে কোনো একটা পার্টিকুলার মোমেন্টে এখান থেকে এই যে এক্স অ্যাক্সিস বরাবর যে ডিগ্রি অফ কনসলিডেশন, এক্স অ্যাক্সিস বরাবর আমাদের এখানে ডিগ্রি অফ কনসলিডেশন প্লট করা আছে। তো সেই এক্স অ্যাক্সিস থেকে আমরা এখানে ডিগ্রি অফ কনসলিডেশন কত সেটা দেখবে ফর এনি পার্টিকুলার ডেপথ। তো বেসিক্যালি এই জিনিসটা আমাদের জন্য আসলে ইট ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট ডেপথের ডিগ্রি অফ কনসলিডেশন না। আমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অ্যাভারেজ ডিগ্রি অফ কনসলিডেশন। অ্যাভারেজ ডিগ্রি অফ কনসলিডেশন কি? থ্রু আউট দ্য ডেপথ আমাদের যে ডিগ্রি অফ কনসলিডেশন, সেটাকে যদি আমি ইন্টিগ্রেট করে আমাদের থ্রু আউট দ্য লেংথ যে ডিস্টেন্স সেটা দিয়ে ডিভাইড করি, সো বেসিক্যালি আমরা সেই ক্ষেত্রে পাবো হচ্ছে দ্য অ্যাভারেজ ডিগ্রি অফ কনসলিডেশন। তো অ্যাভারেজ ডিগ্রি অফ কনসলিডেশনের তাহলে ফর্মুলাটা কি হবে? অ্যাভারেজ ডিগ্রি অফ কনসলিডেশন দ্যাটস ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ইউজেড, এটাকে আমরা হোল লেংথ বরাবর ইন্টিগ্রেশন করবো, ডিভাইড বাই টোটাল লেংথ দিয়ে ডিভাইড করবো। তো বেসিক্যালি আমরা এরকম একটা ফর্মুলা লাস্টে পাবো। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ ডিগ্রি অফ কনসলিডেশন ফর্মুলা, এবং এইটাই হচ্ছে বেসিক্যালি আমাদের প্রাইম, আমাদের মুখ্য অবজেক্টিভ হচ্ছে, আমাদের মুখ্য যে আমাদের যে পড়ালেখা সেগুলো হচ্ছে এইটাই। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে ইউ এর সাথে শুধুমাত্র রিলেশন আছে হচ্ছে টিভি এর। এখানে কিন্তু বাকি সবকিছু আমাদের এখানে যা আছে বাকিগুলো, এই জিনিসগুলো আমাদের কিন্তু কোনোটাই আসলে ভেরিয়েবল না। এখানে জাস্ট একটাই আমাদের পাচ্ছি, দ্যাট ইজ দ্য টিভি। মানে কোনো একটা নির্দিষ্ট টাইমে টিভি এর কথা হবে, সেটাই হচ্ছে বেসিক্যালি, তার সাথেই আমাদের এখানে ইউটা রিলেট করা আছে। আচ্ছা, সো আমি বেসিক্যালি এখন এই ইকুয়েশনটা ইউজ করা ঝামেলা, তাই না? এখানে এম এর বিভিন্ন তুমি ভ্যালু বসাও, ভ্যালু বসায় তারপর তোমার ইউ এর ভ্যালু ক্যালকুলেট করা লাগবে, উইচ ইজ প্রবলেমেটিক। তো তার জন্য আমাদের এখানে একটা ইউ ভার্সেস টিভি এর একটা প্লট আছে। আমরা চাইলে আমাদের যে কোনো টাইম ফ্যাক্টর, ফর এক্সাম্পল আমাদের টাইম ফ্যাক্টরটা নো, টিভিটা নো, তো টিভিটা ফর দ্যাট পার্টিকুলার টিভি আমাদের এই ইকুয়েশনটা ইউজ করা লাগতো। আমাদের এখানে আমাদের সত্যি কথা বলতে বেশ কষ্ট হতো এবং অনেক টাইম কনজিউমিং। তো আমরা অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা জেনারেলি ইউজ করি না। আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের একটা প্লট থাকে, এই প্লট থেকে আমাদের যদি ইফ উই নো দ্য টিভি, আমাদের টিভি জানলে এখান থেকে আমরা ডিগ্রি অফ কনসলিডেশন কত সেটা বের করতে পারি। অথবা উই অলসো হ্যাভ এ চার্ট, আমরা চাইলে এখানে এই যে টেবিল, এই টেবিল থেকেও এটা বের করতে পারি। তো এখন আমরা দেখবো আরেকটা জিনিস, যেটা হচ্ছে আমাদের এই দেখা যাচ্ছে যে ইউ এবং টিভি, এই টিভির আর ইউ এর মধ্যে অ্যাকচুয়ালি খুব কমপ্লেক্স একটা রিলেশনশিপ আছে।
তো আমরা যেটা করছি অ্যাকচুয়ালি এই জিনিসটাকে একটা কোরিলেশনের মাধ্যমে সিম্পল করে নিয়ে আসছি। তো দেখা যায় যে যখন ইউ ইজ লেস দ্যান 60%, আমাদের ডিগ্রি অফ কনসলিডেশন যখন 60%-এর কম, তখন আমাদের এই টিভি আর ইউ এই কোরিলেশনটা মেইনটেইন করে, যে টিভি ইজ ইকুয়াল টু পাই/4 ইন্টু ইউ স্কোয়ার। সো আমরা বেসিক্যালি এই ইকুয়েশনটা ইউজ করতে পারি। উই ক্যান ইউজ দিস ইকুয়েশন যখন ইউ ইজ লেস দ্যান 60%, অর্থাৎ ডিগ্রি অফ কনসলিডেশন যখন 60%-এর কম, তখন এত কষ্ট করে আমাদের এই বড় একটা ইকুয়েশন ইউজ না করে আমরা এই ইকুয়েশনটা ইউজ করলে আমাদের ফেয়ারলি একটা ভালো রেজাল্ট দেয়। ওকে, আচ্ছা। আর যদি আমাদের ডিগ্রি অফ কনসলিডেশন বাই চান্স 60%-এর বেশি হয়, তার জন্য ইকুয়েশন আছে, তার জন্য এই কোরিলেশনটা মেইনটেইন করে। তো এখানে আমাদের দুইটা অ্যাকচুয়ালি ইকুয়েশন দেওয়া আছে, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে। যে কোনো একটা ইউজ করলেই হবে। একটা বিএম দাস স্যারের বইয়ে দেওয়া আছে, একটা আছে পালানি কুমার স্যারের বইয়ে। ওকে, আচ্ছা। এরপরে আমরা দেখলাম যে অ্যাভারেজ ডিগ্রি অফ কনসলিডেশনের এইরকম একটা এক্সপ্রেশন আছে। এখন অ্যাভারেজ ডিগ্রি অফ কনসলিডেশনের আরেকটা এক্সপ্রেশন আছে। অ্যাভারেজ ডিগ্রি অফ কনসলিডেশন হচ্ছে বেসিক্যালি, আরেকভাবে যদি বলি, সেটা হচ্ছে টোটাল সেটেলমেন্টের কতটুকু সেটেলমেন্ট হয়ে গেছে, দ্যাট ইজ দ্য অ্যাভারেজ ডিগ্রি অফ কনসলিডেশন। তো ফর এক্সাম্পল, যে এখানে যে ক্লে লেয়ারটা আছে, এটা অ্যাট টি ইজ ইকুয়াল টু 0 আমি যদি বলি, একদম টি ইজ ইকুয়াল টু, ধরো যে 0 না, আমি টি ইজ ইকুয়াল টু টি এর কথা বলছি। ফর এক্সাম্পল, অ্যাট টি ইজ ইকুয়াল টু টি, অ্যাট টি ইজ ইকুয়াল টু টি, ধরলাম যে আমাদের যে ক্লে লেয়ারের যে সেটেলমেন্ট হয়েছে সেটা ধরলাম যে এস টি। আর ধরলাম যে অ্যাট টি ইজ ইকুয়াল টু আমাদের একদম ইনফিনিটিতে, টি ইজ ইকুয়াল টু ইনফিনিটিতে যে সেটেলমেন্ট হয় সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি যে টোটাল সেটেলমেন্ট, তাই না? তো সেটাকে আমরা বলছি হচ্ছে এস। তো আমাদের দিস ইজ ফর এনি পার্টিকুলার টাইম টি কতটুকু সেটেলমেন্ট হয়েছে, আর এইটা হচ্ছে আমাদের টোটাল সেটেলমেন্ট, এটা হচ্ছে টোটাল সেটেলমেন্ট। সো আমি যদি কোনো একটা পার্টিকুলার টাইমে কতটুকু সেটেলমেন্ট হয়েছে এটাকে টোটাল সেটেলমেন্ট দিয়ে ডিভাইড করি, আমরা বেসিক্যালি যেই টার্মটা পাই, যে এক্সপ্রেশনটা পাই, দ্যাট ইজ দ্য অ্যাভারেজ ডিগ্রি অফ কনসলিডেশন। সো ফর এক্সাম্পল, যে কোনো একটা ক্লে লেয়ার, আমি ধরলাম যে এই ক্লে লেয়ারটা সর্বোচ্চ আমাদের যে সেটেলমেন্ট, সেই সেটেলমেন্টটা হতে পারে হচ্ছে 10 সেন্টিমিটার, কিন্তু কোনো একটা পার্টিকুলার মোমেন্টে এই ক্লে লেয়ারটা 5 সেন্টিমিটার সেটেলমেন্ট হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারবো যে তাহলে আলটিমেটলি অ্যাট দ্যাট টাইম দ্য ডিগ্রি অফ কনসলিডেশন ইউ ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার ডিভাইড বাই 10 সেন্টিমিটার। সো অর্থাৎ আমরা এটা পাবো 50% কনসলিডেশন, ডিগ্রি অফ কনসলিডেশন। ওকে, তো এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, আমরা আরেকটা জিনিস দেখবো এখানে, যে আমাদের যদি এখন কোন একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে, এই টাইমে আমাদের ওই এক্সাক্ট ওই টাইমটাই সেটেলমেন্ট কত হয় সেটা কিভাবে ক্যালকুলেট। তো আমাদের কি দেওয়া আছে, ইউ আর গিভেন দ্য টাইম, আমাদের টাইম দেওয়া আছে, আমরা কি বার করবো এখন, আমরা বার করবো ওই টাইমে সেটেলমেন্ট কত সেটা। ওকে, তো এটা কিভাবে করা পসিবল? তো ফার্স্ট অফ অল আমরা কিন্তু টোটাল সেটেলমেন্ট কত সেটা বের করতে পারবো। টোটাল সেটেলমেন্ট মানে অর্থাৎ এই এসটাই আমরা গত লেকচারে বের করা দেখছি, আমরা সেটাকে ডেল এইচ আকারে দেখছি। আমরা যে ওইখানে ডেল এইচটা বের করি, দ্যাট ডেল এইচ ইজ অ্যাকচুয়ালি দ্য টোটাল সেটেলমেন্ট। আমরা যে ডেল এইচটা বের করছি আগের ভিডিও দেখাইছি, এটাই হচ্ছে বেসিক্যালি দ্য টোটাল সেটেলমেন্ট। তো আমরা এখান থেকে তো অ্যাকচুয়ালি টোটাল সেটেলমেন্টটা কত সেটা বের করতে পারবো। তো টোটাল সেটেলমেন্টটা ফর্মুলার আমাদের আছে যে এইচ মাল্টিপ্লাই বাই সিসি অথবা সিআর ডিভাইডেড 1 প্লাস ভি নট লগ আমাদের উপরে আছে ভি ওয়ান ডিভাইডেড ভি নট। তো আমরা ডেল্টা এইচ বাইর করতে পারবো। তো আমরা কি জানি, আমরা দেখো এই যে এই অংশটা জানি, আমরা আসলে এই যে নিচে উই নো দিস, আমরা এটা জানি। তো এটা জানি, এটা জানার পরে আর কি জানি আমরা, তো আমরা তো টাইম জানি। তো ইফ উই নো দ্য টাইম, আমরা টাইম জানলে কিন্তু টিভিটাও জানবো, বিকজ টিভি ইজ ইকুয়াল টু সিবিটি ডিভাইড বাই ডি স্কয়ার। আমাদের ড্রেনেজ লেন্থটা জানা থাকে ফর এনি পার্টিকুলার সাইল এবং ফর এনি পার্টিকুলার লোড। আমাদের সিবি এর একটা কনস্ট্যান্ট, তো সিবি এর ভ্যালু জানা থাকবে, আর আমাদের ওই পার্টিকুলার টাইমটাও জানা থাকে। সো উই নো টিভি। সো আমরা যদি টিভি জানি, তো টিভি জানলে দেখা যাচ্ছে সেই টিভি এর করসপন্ডিং আমরা যে ডিগ্রি অফ কনসলিডেশন সেটা ইদার এই প্লট থেকে অথবা এই টেবিল থেকে অথবা এই ইকুয়েশন থেকে আমরা বাইর করতে পারি। তো সেটা যদি আমরা বাইর করতে পারি, তো আমরা এখন ইউও জানি, তো আমরা এস জানি, আমরা ইউ জানি, তাহলে আমরা এস আর ইউ জানলে এখান থেকে এস টি কত সেটা বের করে ফেলতে পারবো ইকুয়েশন থেকে। তো এটা হচ্ছে যদি আমাদের টাইম দেওয়া থাকে সেখান থেকে কি হবে সেটেলমেন্ট ক্যালকুলেট করতে পারে। সেম একইভাবে আমাদের এখন যদি সেটেলমেন্ট দেওয়া থাকে, আগে কি করেছিলাম যে কোনো একটা পার্টিকুলার টাইমে আমাদের অর্থাৎ টি দেওয়া ছিল, তার জন্য সেটেলমেন্ট কত সেটা বের করছিলাম। এখন কোনো একটা পার্টিকুলার সেটেলমেন্ট হতে কত টাইম লাগবে সেটা আমরা একইভাবে বের করতে পারি।
আমাদের এখন কি আছে, সেটেলমেন্ট দেওয়া আছে, ওই সেটেলমেন্ট হতে কত টাইম লাগবে আমরা সেটাও বার করতে পারবো। কিভাবে বার করতে পারবো, তাহলে আমাদের বেসিক্যালি সেটেলমেন্টটা দেওয়া আছে, তার মানে আমরা উই আর অলরেডি গিভেন দিস, আমাদের অলরেডি এই জিনিসটা দেওয়া আছে, উপরের এই অংশটা দেওয়া আছে। আর টোটাল যে সেটেলমেন্ট সেটাই তো অ্যাকচুয়ালি ডিএল, সেটা আমরা বাইর করতে পারবো, বিকজ আমাদের যেসব কত লোড ইনক্রিমেন্ট, ইনিশিয়াল ভয়েড রেশিও, এইসব জিনিসপত্র সব দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা এই ডেল্টা এইচ অথবা এস এটা বাইর করতে পারবো। সো আমরা এস টি জানি, আমরা এস জানি। তো এই দুটোর যে রেশিও সেটাই হচ্ছে ইউ। সো আমরা অ্যাকচুয়ালি ইউ জানি। তো আমরা যদি ইউ জানি, আমাদের ইউ জানা থাকলে ফ্রম দিস প্লট অর ফ্রম দিস টেবিল অথবা ফ্রম দিস ইকুয়েশনস আমরা যেটা বাইর করতে পারবো তার করেসপন্ডিং যে টাইম ফ্যাক্টর সেটা বাইর করতে পারবো। তো ইফ উই নো দ্য টাইম ফ্যাক্টর, আমরা জানি যে টাইম ফ্যাক্টর ইজ ইকুয়াল টু সিভি ডি ডিভাইড বাই ডি স্কয়ার। তো আমাদের তো ড্রেনেজ লেন্থ জানা, টাইম ফ্যাক্টর জানা, আর সিভি তো কনস্ট্যান্ট একটা, এটা আমরা পরে পার্টিকুলার লোড এন্ড আমাদের পারমিয়াবিলিটি আমাদের সিভি এ জানবো। তো আমরা এখান থেকে টি এর ভ্যালু কত সেটা বাইর করে ফেলতে পারবো। দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা, এটা বুঝলাম। আর এখানে এই যে আমরা একটু আগে যে ওয়ান ওয়ে ড্রেনেজ আর টু ওয়ে ড্রেনেজের কথা আলোচনা করছি, তো সেই জিনিসগুলোই দেখানো হয়েছে, যে দেখা গেছে যে এটাও কি, এটা হচ্ছে একটা টু ওয়ে ড্রেনেজ, কারণ উপরে একটা পারমিয়াবল লেয়ার আছে, নিচে একটা পারমিয়াবল লেয়ার আছে। তো বেসিক্যালি টু ওয়ে ড্রেনেজ মানে কি, বেসিক্যালি আমাদের যে ড্রেনেজ লেন্থ দ্যাট ইজ ইকুয়াল টু h/2। আর এখানে দেখা যাচ্ছে উপরে পারমিয়াবল নিচে ইমপারমিয়াবল, অথবা এখানে দেখা যাচ্ছে উপরে ইমপারমিয়াবল নিচে ইমপারমিয়াবল। সো আলটিমেটলি এটা এই দুইটা হচ্ছে ওয়ান ওয়ে ড্রেনেজ। তো ফর ওয়ান ওয়ে ড্রেনেজ আমাদের বেসিক্যালি এটি ইজ ইকুয়াল টু এইচ। আচ্ছা, আর এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন রকম পোর প্রেশার ডিস্ট্রিবিউশন কেমন হতে পারে, সেটা হচ্ছে ফর আমাদের এই যে উপরের লাইনে যা যা দেওয়া আছে এগুলো হচ্ছে ফর টু ওয়ে ড্রেনেজ, নিচের লাইনে যা যা দেওয়া আছে এগুলো হচ্ছে ফর ওয়ান ওয়ে ড্রেনেজ। আমাদের পোর প্রেশার ডিস্ট্রিবিউশন বিভিন্ন রকম হতে পারে, তো এটা আসলে আমাদের কনসার্নের বিষয় না। আমরা যাই করি আমরা এইভাবে ইউজ করতে পারি, উই ক্যান ইউজ দিস। ওকে, এটা যদি হয়ে থাকে আমরা এখন একটা ম্যাথ দেখে, আচ্ছা একটা রিপ্রেজেন্টেটিভ ম্যাথ দেখবো, যেটা দেখলে মোটামুটি আমাদের সবগুলোই হয়ে যাবে। আচ্ছা, আমরা তাহলে 9.11 এই ম্যাথটা দেখি। তো 9.1 বলেছে এ সার্টেন ক্লে লেয়ার হ্যাজ এ থিকনেস অফ 2 মিটার। একটা সার্টেন ক্লে লেয়ার আছে, সো বলে দিস ইজ এ ক্লে লেয়ার। এই ক্লে লেয়ারের যে হাইট সেটা দেওয়া আছে, দিস ইজ 2 মিটার। আফটার 1 ইয়ার when the clay layer is 50% consolidated, তো এক ইয়ার পরে দেখা গেছে যে আমাদের ক্লে লেয়ারটা ছিল 50% consolidated, a settlement of 20 মিলিমিটার অফার। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এসটি দেওয়া আছে, তাই না, এসটি দ্যাট ইজ ইকুয়াল টু 20 মিলিমিটার দেওয়া আছে। টি ইজ ইকুয়াল টু তার জন্য কত, টি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি 1 ইয়ার, আর আমাদের ইউ ইজ ইকুয়াল টু তখন হচ্ছে 50%। আর সো এই তথ্যগুলো দেওয়া আছে, বলছে ফর এ সিমিলার ক্লে লেয়ার আন্ডার সিমিলার লোডিং এন্ড ড্রেনেজ কন্ডিশন হাউ মাচ সেটেলমেন্ট কুড অফার এট দ্য এন্ড অফ 1 ইয়ার অ্যান্ড 4 ইয়ার্স রেসপেক্টিভলি। বলছে যে আফটার এন্ড অফ 1 ইয়ার ওই সিমিলার ক্লে লেয়ারের জন্য আমার সেটেলমেন্ট কত হবে যদি ক্লে লেয়ারের থিকনেস হয় 4 মিটার। আগে ক্লে লেয়ারের থিকনেস ছিল দেখো কত, ক্লে লেয়ারের থিকনেস ছিল 2 মিটার, তো ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি 2 মিটার ছিল। এখন ক্লে লেয়ারের থিকনেস সেটা হচ্ছে 4 মিটার। তো ওই 4 মিটার ক্লে লেয়ারের জন্য আফটার এন্ড অফ 1 ইয়ার অ্যান্ড 4 ইয়ার আমাদের সেটেলমেন্ট কতটুকু হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। বাকি সবকিছু কনস্ট্যান্ট। তো আমাদের এই প্রথমে যে ইনফরমেশন দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত যে ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশন থেকে আমরা কিছু জিনিস বাইর করতে পারবো। বুঝছো, কি বাইর করতে পারবো আমরা এই প্রথমের এই অংশটা থেকে অ্যাকচুয়ালি এই ক্লে লেয়ারের জন্য যে সিবি সেটা বাইর করতে পারবো, ঠিক আছে। এবং এই ক্লে লেয়ারের সিবি নিশ্চয়ই আমাদের পরে সিমিলার ক্লে লেয়ার, তার মানে সেকেন্ড এই যে পরের ক্লে লেয়ার বলছে তার জন্য সিবি একই হবে। তো আলটিমেটলি উপরে যে তথ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের নিচের ক্লে লেয়ারের সিবিটা বাইর করা যাবে, ঠিক আছে। তো আমরা উপরে ক্লে লেয়ার সিবি কিভাবে বাইর করবো, আমাদের জানা আছে যে সিবি ইজ ইকুয়াল টু কত, আমাদের জানা আছে টিভি ইজ ইকুয়াল টু সিবিটি ডিভাইড বাই টি স্কোয়ার। তাহলে সিবি ইজ ইকুয়াল টু কত, টিভি টি স্কোয়ার ডিভাইড বাই টি, তাই না। সো উই নো দ্য টিভি, টিভি কি জানি আমরা কোনোভাবে, টিভি আমরা জানি, ঠিক আছে। টিভি কিভাবে জানি, আমাদের আমাদের জানা আছে টিভি ইজ এ কনস্ট্যান্ট। টিভি ডিপেন্ড করে কার উপর, জাস্ট ডিগ্রি অফ কনসলিডেশনের উপর। সো ফর এ পার্টিকুলার ডিগ্রি অফ কনসলিডেশন উই হ্যাভ এ পার্টিকুলার ভ্যালু অফ টিভি, এবং এই জিনিসটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, অর্থাৎ আমাদের এই জিনিসটা আমাদের দুনিয়া উল্টে গেলেও সমান থাকে। তো 50% কনসলিডেশনের জন্য টিভি এর ভ্যালু সবসময় একটা নির্দিষ্ট ভ্যালু, 80% কনসলিডেশনের জন্য টিভি এর ভ্যালু সবসময় একটা নির্দিষ্ট ভ্যালু। তো আমরা ওই জিনিসটা আমাদের ইজার দেয়া থাকবে চার্টের মতো করে, অথবা আমাদের কিছু কিছু ভ্যালু আমাদের T90 T50 এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তো টিভি এর যে ভ্যালু, সেই টিভি এর ভ্যালু ফর 50% কনসলিডেশন সেটা আমাদের জানা আছে, সেটা কত, সেটা হচ্ছে 0.197।
আচ্ছা, ডি কি ড্রেনেজ লেন্থ। আচ্ছা, আমাদের এখানে বলে দেয় না পার্টিকুলার ইফ ইটস ওয়ান ওয়ে ড্রেনেজ অথবা টু ওয়ে ড্রেনেজ, আমাদের এখানে কিছু বলা নেই, আমাদের এটা কিন্তু বলা নেই এটা কি ওয়ান ওয়ে ড্রেনেজ মানে নাকি টু ওয়ে ড্রেনেজ। তো যদি কিছু না বলা থাকে আমরা সবসময় ওয়ান ওয়ে ড্রেনেজ কনসিডার করি। সো আলটিমেটলি এখানে ডি এর ভ্যালু কত, অ্যাকচুয়ালি এইচ এর সমান। সো আমরা এখানে ডি এর ভ্যালু ধরছি টু, তো টু স্কোয়ার ডিভাইডেড বাই, আর আমাদের টাইম কত, টাইম হচ্ছে ওয়ান, তাহলে নিচে ওয়ান। তাহলে এখান থেকে আমরা যে সিবি এর ভ্যালুটা পাইলাম কিসে, আমরা পাইছি হচ্ছে অ্যাকচুয়ালি মিটার স্কোয়ার পার ইয়ারে। সিবি এর ভ্যালুটা পাইছি মিটার স্কোয়ার পার ইয়ারে। এখন আমরা যেটা বাইট করব, আমরা এখন ফর এ সিমিলার ক্লে লেয়ার আমাদের এখন হাউ মাচ সেটেলমেন্ট উড অকার এট দ্য এন্ড অফ আমাদের সেকেন্ড যে ক্লে লেয়ারটা আছে এখন তার জন্য কনসিডার। আচ্ছা, তো আমাদের অলরেডি সিবিটা জানা আছে এদের জন্য। এখন আরেকটা জিনিস আমাদের কিন্তু জানা আছে, সেটা কি, আমাদের যে টোটাল সেটেলমেন্ট এটা আমাদের জানা আছে। কিভাবে জানা আছে, কারণ আমাদের প্রথম যে ক্লে লেয়ারের কথা বলা আছে সেইখানে টোটাল সেটেলমেন্ট কত সেটা আমরা বাইর করতে পারছি, সেটা আমরা বাইর করতে পারবো অবশ্যই। কারণ কি, আমাদের জানা আছে কি যে ইউ ইজ ইকুয়াল টু কত, যে এট এ পার্টিকুলার টাইম যে সেটেলমেন্ট ডিভাইড বাই টোটাল সেটেলমেন্ট, তাই না? তো আমাদের পরে আমাদের প্রথম যে ক্লে লেয়ার ছিল তার জন্য ইউ এর ভ্যালু কত ছিল, ইউ এর ভ্যালু ছিল আমাদের 0.5 50% ইজ ইকুয়াল টু আমাদের এই এসটিটা দেওয়া ছিল, এই যে 50%-এর জন্য এসটি দেওয়া ছিল উইচ ওয়াজ অ্যাকচুয়ালি 20 মিলিমিটার। তাহলে এখান থেকে এস বের হয়ে যাবে, এস ইজ ইকুয়াল টু নিশ্চয়ই কত হবে, এস শুড বি 40 মিলিমিটার। মানে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে প্রথম যে ক্লে লেয়ার ছিল সেই প্রথম ক্লে লেয়ারের যে টোটাল সেটেলমেন্ট সেটা হচ্ছে 40 মিলিমিটার। তো প্রথম ক্লে লেয়ারের টোটাল সেটেলমেন্ট যদি আমরা জেনে থাকি, তাহলে কি আমরা সেকেন্ড ক্লে লেয়ারের জন্য টোটাল সেটেলমেন্টটা জানবো? অবশ্যই জানবো। কারণ কি, আমরা দেখেছিলাম যে ডেল্টা এইচ থেকেই তো আমরা এস বলি, এস ইকুয়াল টু কত, এটা ইজ ইকুয়াল টু ছিল হলো আমাদের এইচ মাল্টিপ্লাই বাই সিসি অথবা সিআর যেটাই হোক না কেন, ডিভাইড বাই 1 প্লাস ই নট ইন্টু লগ পি ওয়ান ডিভাইড বাই পি নট, এরকম ছিল তো। সো বেসিক্যালি আমাদের এই যে ইফ দিস পার্ট ইজ কনস্ট্যান্ট, আমরা দেখছি যে আসলে এস ইজ অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু এইচ, অর্থাৎ আমাদের এইচ যদি ডাবল হয় তাহলে এসও কত হবে, নিশ্চয়ই ডাবল হবে, এসও ডাবল হবে। তো আমাদের প্রথম যে ক্লে লেয়ার ছিল তার জন্য এইচ এর ভ্যালু ছিল কত, 2 মিটার ছিল। সো আমাদের তখন যে এস, তার জন্য সেই এসটা পাইছি আমরা হচ্ছে 40 মিলিমিটার। এখন সেকেন্ড ক্লিয়ারের জন্য এখন এইচ এর ভ্যালু কি হয়ে গেছে, ডাবল হয়ে গেছে, এখন 2 মিটারের বদলে 4 মিটার হয়ে গেছে। তাহলে কি হবে, সেটেলমেন্টও ডাবল হয়ে যাবে, তাহলে সেটেলমেন্ট কত হয়ে যাবে, নিশ্চয়ই 80 মিলিমিটার। তো এই জিনিসটাই করছে বেসিক্যালি, এখানে এত ব্যাখ্যা দেওয়া নাই, বাট এই জিনিসটা এখানে করছে। তাহলে আমাদের ফর দ্য সেকেন্ড ক্লে লেয়ার দ্য টোটাল সেটেলমেন্ট ইজ ইকুয়াল টু 80 মিলিমিটার। এটা কেন লাগবে, আমাদের যেহেতু বাইর করতে বলছে যে আমাদের হাউ মাচ সেটেলমেন্ট টু অকার এটা বের করতে বলছে, তাহলে আমাদের জানা আছে কি যে ইউ ইজ ইকুয়াল টু আসলে এস টি ডিভাইড বাই এস। তো আমাদের এই এসটা জানলাম, আমরা কোনোভাবে তাহলে এখন কি বার করবো, নিশ্চয়ই ইউ বার করবো। এখন ইউ যদি জানি আর এস যদি জানি তাহলে এখান থেকে এস টি অর্থাৎ এখানে সেটেলমেন্টটা কত সেটা বের হয়ে যাবে। ওকে, তো এই জিনিসটা যদি জানি আমরা, এখন এই জিনিসটা জানলে আমরা এখন আফটার 1 ইয়ার টিভি কত সেটা বার করবো। তো আফটার 1 ইয়ার টিভি কত, আমাদের টিভি জানা আছে সিবি টি ডিভাইড বাই ডি স্কোয়ার। আমাদের এখানে ডি ডি কত সেটা জানা আছে, ডি কত এক্ষেত্রে, এক্ষেত্রে রেঞ্জের যে লেন্থ হচ্ছে 4, তাহলে আমাদের এখানে ডি জানা আছে, সিবি তো বাইর করলাম এখান থেকে। আচ্ছা, আর টি আফটার 1 ইয়ার, তাহলে টি এর ভ্যালু 1 বসাবো। সো আমরা প্রথমে যে ক্যালকুলেটটা করছি সেটা হচ্ছে ফর 1 ইয়ার, ফর 1 ইয়ার প্রথমটা ক্যালকুলেট করছি, পরে আমরা আফটার 4 ইয়ার্স ক্যালকুলেট করবো, আগে 1 ইয়ারের জন্য ক্যালকুলেট করছি। সো উই নো টিভি, এখন আমরা টিভি জানি, আমাদের টিভি এর সাথে একটা কোরিলেশন ছিল, আমরা সেই কোরিলেশনটা ইউজ করি, এত বড় ইকুয়েশন ইউজ করার দরকার নেই। অথবা আমাদের যদি চার্ট দেওয়া থাকে আমরা চার্ট দিয়েও বার করতে পারি, অথবা আমাদের যদি টেবিল দেওয়া থাকে, প্লট দেওয়া থাকে, ওইখান থেকে আমরা চাইলে বার করতে পারতাম। তো যেহেতু এই জায়গায় কিছু প্রোভাইড করা নাই, তাহলে আমরা এই কোরিলেশন ইউজ করি। তো টিভি ইজ ইকুয়াল টু কত, টিভি ইজ ইকুয়াল টু আমাদের জানা আছে 5/4 ইন্টু ইউ স্কোয়ার। সো টিভি এর ভ্যালু জানা 5/4 তো আছেই, তাহলে ইউ এর ভ্যালু এখান থেকে পাওয়া যাচ্ছে যে দ্যাট ইজ 25%। তো ইউ এর ভ্যালু যদি 25% হয় তাহলে আমাদের জানা আছে কি ইউ ইজ ইকুয়াল টু কত, এস টি ডিভাইড বাই এস। সো এই এসটা তো আমরা কেবলই বাইট করছি, দ্যাট ইজ 80 মিলিমিটার। ইউ এর ভ্যালুটা কেবল বাইট করছি 0.25, তাহলে এখান থেকে এস টি এর ভ্যালু কত সেটা বাইট করতে পারবো। আফটার 1 ইয়ার সেটেলমেন্ট কত সেটা বের হয়ে গেল। সেম ভাবে আফটার 4 ইয়ার্স সেটেলমেন্ট কত সেটা বের হয়ে যাবে, কারণ তার জন্য আমাদের টিভি এর ভ্যালুটা চেঞ্জ হবে। টিভি এর ভ্যালুটা আমাদের কি হয়ে যাবে, নিশ্চয়ই এই যে সিবি তো সেম থাকবে, টি হয়ে যাবে আমাদের এখানে যে ডি স্কোয়ার হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, এইটা হয়ে যাবে জাস্ট এইখানে এই 1, এখানে কি চলে দিস ওয়াজ টি, সো এটা জাস্ট এখানে 4 হয়ে যাবে। তার জন্য আমাদের দেখা যাবে যে একইভাবে আমরা ইউ এর ভ্যালু পাচ্ছি হলো 50%। ইউ এর ভ্যালু যদি 50% পাই তাহলে আমি ইউ জানা আছে, আমাদের টোটাল এস জানা আছে, তাহলে এখানে এস টি কত আফটার পার্টিকুলার টাইম অফ সেটেলমেন্ট কত সেটা আমরা বের করবো। আচ্ছা, তো এটা বুঝে গেলে নেক্সট যেটা আসে দেখা যাচ্ছে যে এখানে আরেকটা ম্যাথ আছে যে ক্লে লেয়ার ইন দ্য ফিল্ড ইজ 15 সেন্টিমিটার
15 feet thick অর্থাৎ ক্যাপিটাল এইচ দেয়া আছে। The drain is at the top only. The drain is at the top only, মানে একটা দিকে ওয়ান ওয়ে ড্রেনের কাছে। সো আলটিমেটলি আগেও ওয়ান ওয়ে ড্রেন ছিল, এই ক্ষেত্রে মানে টোটাল লেন্থটা অ্যাকচুয়ালি এখানে ক্যালকুলেট করতে হবে। সো আমাদের ডি ইজ ইকুয়াল টু এই এইচ ইজ ইকুয়াল টু ডি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি পাইছি আমরা গিভেন সারচার্জ। সারচার্জ মানে উপরে যে প্রেশারটা, এক্সট্রা যে প্রেশারটা দেওয়া হলো এটাকে আমরা বলছি হলো সারচার্জ। আচ্ছা, the estimated consolidation settlement is at estimated consolidation settlement মানে বেসিক্যালি এইটা কি আসলে, this is the maximum settlement অথবা total settlement। estimate করা হয়েছে টোটাল 12.21 ইঞ্চি settlement হবে। so basically this is capital S, so that is 12.21 inch। এই কথাগুলো বলা আছে। তো কোয়েশ্চেনটা হচ্ছে what is the average degree of consolidation from the clay layer when the settlement is 3 inch। তাহলে average degree of consolidation কি, settlement at any time divided by total settlement। তো 3 divided by এটা বার করতে পারবা। if the average value of C, আচ্ছা এখানে এগুলো আসলে সবই পারার কথা, এগুলো আসলে কোনোটাই আসলে কোনো প্রবলেম না, এগুলো তুমি নিজেই সবই পারো, এগুলো সবই পারো, এগুলো নিজেই পারো, নিজে দেখে নিতে পারো। আচ্ছা এই ম্যাথটা একটু আমরা দেখতে পারি, এটা একটু অন্যরকম আছে। ফর ল্যাবরেটরি কম্পিটিশন টেস্ট দ্য সয়েল স্পেসিমেন গ্রেইন both সাইড। আচ্ছা, থিকনেস অফ দ্য ক্লে স্পেসিমেন দেয়া আছে, আর থিকনেস অফ দ্য ক্লে স্পেসিমেন যদি দেয়া থাকে তার মানে বেসিক্যালি আমাদের যে এইচ সেটা দেয়া আছে 25। টাইম ফর 50% কনসলিডেশন দেয়া আছে, আমাদের P1 দেয়া আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথাবার্তা দেয়া আছে। আমাদের বাইর করতে বলেছে কি হাইড্রোলিক কন্ডাক্টিভিটি অফ দ্য ক্লে ফর দ্য লোডিং, মানে মোট কথা কে এর ভ্যালু, পারমিয়াবিলিটি অথবা হাইড্রোলিক কন্ডাক্টিভিটি এটা বাইর করতে বলেছে। কে এর ফর্মুলাটা কি ছিল, কে ইজ ইকুয়াল টু আমরা দেখছি যে সিভি ইজ ইকুয়াল টু আমরা লিখছিলাম কে ডিভাইড বাই এমভি ইনটু গামা ডাব্লিউ। তাহলে কে এর ভ্যালু কত, নিশ্চয়ই কে এর ভ্যালু হচ্ছে সিভি ইনটু এমভি ইনটু গামা ডাব্লিউ। ওকে, তাহলে আমার এখানে কিছু জিনিস বাইর করতে হবে, সেটা কি আমাদের সিভি বাইর করতে হবে আর এমবি বাইর করতে হবে, গামা ডাব্লিউ তো আমাদের নো। তো আমাদের এমবি এর ফর্মুলাটা অলরেডি জানা আছে, এমবি ইজ ইকুয়াল টু কি, এমবি ইজ ইকুয়াল টু হচ্ছে এভি ডিভাইড বাই 1 প্লাস ই। এখন এখানে যে ইটা ছিল, এইটা আসলে কি জানো, এইটা আসলে হলো অ্যাভারেজ, মানে আমরা যেমন ওই যে ডেল্টা এইচ ক্যালকুলেটের সময় আমরা যেই 1 প্লাস ই নিছিলাম ওইটা কিন্তু অ্যাকচুয়ালি ইনিশিয়াল ভয়েড রেশিও। তো এইখানের ভয়েড রেশিওটা আবার ইনিশিয়াল ভয়েড রেশিও না, এটা হচ্ছে অ্যাভারেজ ভয়েড রেশিও। এখানে যে ইটা সেটা হচ্ছে বেসিক্যালি দ্য অ্যাভারেজ ভয়েড রেশিও, সো দিস ইজ ই অ্যাভারেজ। ওকে, সো এখন এবি মানে কি, এবি কি, এবি হচ্ছে কোফিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি। আমাদের জানা আছে যে এবি ইজ ইকুয়াল টু কত, চেঞ্জ অফ ভয়েড রেশিও ডিভাইড বাই চেঞ্জ অফ প্রেশার। তো চেঞ্জ অফ ভয়েড রেশিও এখানে দেওয়া আছে, দেখা যাচ্ছে এই যে দুইটা পার্টিকুলার টাইমে আমাদের ভয়েড রেশিও, তাহলে এই দুইটা যে ডিফারেন্স সেটা হচ্ছে চেঞ্জ অফ ভয়েড রেশিও, আর এই দুইটা যে ডিফারেন্স সেটা হচ্ছে চেঞ্জ অফ প্রেশার। তো আমরা সবসময় এবি এর ভ্যালুটা কি হয়, নিশ্চয়ই সবসময় পজিটিভ হয়। সো ডেল্টা ই এর ভ্যালুটাও পজিটিভ নিব, তো ডেল্টা পি এর ভ্যালুটাও পজিটিভ, তার জন্য আমরা এবি এর ভ্যালু পাবো। তো এবি এর ভ্যালু আমরা পেয়ে গেছি, এবি এর ভ্যালু যদি পেয়ে থাকি তাহলে এবি কে আমাদের 1 প্লাস এখানে এটা হচ্ছে ই অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজটা কিভাবে বের করা যাবে, মানে আমাদের যদি দুইটা ভয়েড রেশিও দেওয়া থাকে তাহলে অ্যাভারেজ করে তাহলে কাজ করতে হবে। এখানে দুইটা ভয়েড রেশিও আছে, তাদের অ্যাভারেজ নিয়ে আমরা কাজ করছি। তো এখান থেকে আমরা এমভি পেয়ে গেছি। একইভাবে আমরা সিভি কিভাবে পাবো, সিভি বার করা ইজ ভেরি ইজি। তাহলে আমাদের জানা আছে যে সিভি ইজ ইকুয়াল টু কত, আমাদের জানা ছিল যে টিভি ইজ ইকুয়াল টু সিভিটি ডিভাইড বাই ডি স্কোয়ার। তাহলে সিভি ইজ ইকুয়াল টু টিভি ডি স্কোয়ার ডিভাইড বাই টি। তো আমাদের যেই জিনিসপত্র দেওয়া আছে সেগুলো হচ্ছে শুধুমাত্র 50% কনসলিডেশনের জন্য। তাহলে টি এর ভ্যালু তুমি বসায় দিবা কার জন্য, টি এর ভ্যালু বসায় দিতে হবে হচ্ছে ফর 50% কনসলিডেশন কত, টিভি এর ভ্যালু, সরি টিভি এর ভ্যালু উইচ ইজ 1.197। এটা আমরা অ্যাকচুয়ালি সুস্থ ভ্যালু অথবা চার্ট দেওয়া থাকবে সেখান থেকে পাবো। ড্রেনেজ লেন্থ তো এখানে আমাদের টোটাল যে হাইট অফ দ্য স্পেসিমেন তার সমান। আচ্ছা, আর এখানে একটা জিনিস বলা আছে, এটা হচ্ছে সরি এক্ষেত্রে ড্রেনেজ লেন্থটা আসলে অর্ধেক হবে, কারণ এটা ড্রেইন অন বোথ সাইড, অর্থাৎ এটা টু ওয়ে ড্রেনেজ। তাহলে আমাদের এখানে যে ড্রেনেজ লেন্থ সেটা হয়ে যাবে টোটাল যে হাইট তার অর্ধেক। এখানে তাহলে আমাদের এই যে 25 মিলিমিটারের অর্ধেক হয়ে যাবে। সো এই যে করছে 25 মিলিমিটারের অর্ধেক ডিভাইড বাই, আর আমাদের 50% কনসলিডেশন হতে যে টাইম লাগে এই T50টা দেওয়া আছে, ঠিক আছে। সো T50 জানি, টিভি জানি, ডি স্কোয়ার জানি, সিভি জানি। তাহলে সিভি জানলাম, এমভি জানলাম, গামা ডাব্লিউ জানা আছে, কোফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি কত সেটা পেয়ে যাবো। তো এটা যদি হয়ে থাকে আমরা এবার নেক্সট স্লাইডটা আজকে একটু দেখবো। তো এখানে যেটা আছে যে ডিটারমিনেশন অফ কোএফিশিয়েন্ট অফ কনসলিডেশন, এখন আমরা বের করব কোএফিশিয়েন্ট অফ কনসলিডেশন সিভি। তো সিভি যদি বের করতে চাই আমাদের কি লাগবে, সিভি দ্যাট ইজ ইকুয়াল টু, আমি কেবলই দেখছি যে টিভি ডি স্কোয়ার ডিভাইড বাই টি, এটা আমাদের জানা থাকে। সো আমি যদি একটা পার্টিকুলার টাইমে ধরা যাক যে এটা হচ্ছে টিভি ফর 50,
আর এখানে যে টি, এটা হচ্ছে T450। সো আমি যদি এই T50 আর TV50টা জেনে থাকি এবং আমি যদি ড্রেনেজ লেন্থটা জানি, তাহলে সেখান থেকে আমাদের সিবি এর ভ্যালু বের করতে পারবো। এখন এই TV50 তো আর বাইর করা লাগে না, TV50 তো আমাদের একটা চার্ট আছে, ওইখান থেকে আমরা বাইর করতে পারি। ডিও, ড্রেনেজ হাইটও আমাদের জাস্ট লেন্থটা ক্যালকুলেট করে আমরা বের করতে পারি। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের টিটা কত সেটা বাইর করা লাগবে, ঠিক আছে? তো মানে T50 অ্যাকচুয়ালি এখানে টিটা কি, অ্যাকচুয়ালি T50 টাইম corresponding to 50% consolidation. T50 means time corresponding to 50% consolidation, অর্থাৎ ডিগ্রি অফ কনসলিডেশন যখন 50%, সেই 50% ডিগ্রি অফ কনসলিডেশন যেতে যে টাইম লাগবে, দ্যাট ইজ T50। এখন এই T50টা পাবো কোন জায়গায়, সেটা হচ্ছে কথা। তো T50টা অ্যাকচুয়ালি আমরা গ্রাফ থেকে বের করি, ঠিক আছে? অথবা আমরা এই সিবি এর ভ্যালু এভাবেও লিখতে পারি। সিবি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ধরো যে টিভি, এই টিভিটা আমি ধরো যে সি হচ্ছে 90 এর জন্য, তাই টিভির জন্য যে 90 এর জন্য ইনটু ডি স্কয়ার ডিভাইড বাই, তাহলে এই টিটাও নিতে হবে নিশ্চয়ই 90 এর জন্য। ওকে, তো এখান থেকে আমরা টিভি পাবো, সিবি পাবো। আমরা চাইলে এখান থেকে টিভি, এটা তো 50, TV60 নিচে তাহলে কি নেওয়া লাগতো, এই স্মল T60 নেওয়া লাগতো। এখানে যদি টিভি আমি 70 নিতাম, তাহলে এখানে নিচে স্মল টি নেওয়া লাগতো T70, ঠিক আছে? সো আশা করি আমরা এই ইকুয়েশনটা বুঝছি এখন। তাহলে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এখন T50 এটা বাইর করা, অথবা T40, অথবা যেটাই হোক সেটা আমাদের বাইর করা, টি সামথিং আর কি। তো কোনো একটা নির্দিষ্ট ফর এ গিভেন আমাদের ডিগ্রি অফ কনসলিডেশনের জন্য তার জন্য সেটা রিচ করতে যে টাইম লাগে সেটা বাইর করা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। বাট আমাদের দুইটা স্ট্যান্ডার্ড মেথড আছে, একটা স্ট্যান্ডার্ড মেথডটাকে বলি আমরা হচ্ছে ডেল্টা টি ভার্সেস টাইম রিডিং, আর একটা স্ট্যান্ডার্ড মেথড আছে সেটাকে আমরা বলি হচ্ছে লগ টি ভার্সেস ডায়াল টি। আমাদের দুইটা স্ট্যান্ডার্ড মেথড আছে যার মাধ্যমে আমরা টি গুলোকে বের করি। এখন এই যে এই মেথডের মাধ্যমে আমরা যেটা বাইর করতে পারি সেটা হচ্ছে T50, আর এই মেথডের মাধ্যমে আমরা যেটা বাইর করতে পারি সেটা হচ্ছে T90। তো আমরা যে সিবিটা পাবো সেই সিবিটার জন্য অবশ্যই এখানে তাহলে TV50 ইন্টু ডি স্কোয়ার ডিভাইড বাই T50 এটা ইউজ করা হবে, কারণ আমরা তো T50 বের করতে পারবো, আমরা তো অন্য কিছু বাইর করতে পারবো না। সিমিলারলি আমরা বাকি যেটা আছে ওইটার জন্য একইভাবে বাইর করতে পারবো। আমাদের যে এই যে লগারিদমিক টাইম মেথড, এটা হচ্ছে এল লগ টি ভার্সেস ডায়াল রিডিং মেথড, এটাকে আমরা বলেছি লগারিদমিক টাইম মেথড, অথবা এটাকে ক্যাসাগ্রান্ডের মেথডও বলে, আর ওই রুট টি মেথডটাকে আমরা টেইলর মেথডও বলে থাকি। তো তার জন্য সিবি ইজ ইকুয়াল টু এই লগারিদমিক টাইম মেথডের জন্য এটা হয়ে যাবে তাহলে টিভি 90 ইন্টু ডি স্কোয়ার ডিভাইড বাই T90, এটা হয়ে যাবে সেরকম। তো আমরা যদি এটা বুঝতে পারি, এখন আমরা জাস্ট প্রসিডিউরটা দেখবো যে কিভাবে অ্যাকচুয়ালি এটা করা হয়। তো আমি যদি কোনোভাবে আমাদের এই ডায়াল রিডিং ভার্সেস রুট টি গ্রাফটা প্লট করি, মানে এক অ্যাক্সিস বরাবর আমরা নিয়েছি ডায়াল রিডিং, আর এক অ্যাক্সিস বরাবর আমরা নিয়েছি রুট টি, এই বড় ডায়াল রিডিং, এই বরাবর আছে হচ্ছে রুট টি। সো আমরা যদি এটা নিয়ে থাকি তাহলে দেখা যাবে যে আমাদের গ্রাফটা হয়ে গেছে অনেকটা এরকম, আমাদের গ্রাফটা দেখা যাচ্ছে অনেকটা এরকম। এইটা হচ্ছে আমাদের রিয়েল গ্রাফ, এই যে এটা হচ্ছে আমাদের গ্রাফ। আচ্ছা, এটা আঁকা বাঁকা হয়ে গেছে বাট বোঝা যাচ্ছে আর কি, এটা হচ্ছে আমাদের গ্রাফ। এখন এখান থেকে কিভাবে ক্যালকুলেট করা লাগে, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমাদের একটা কিন্তু ভার্টিক্যাল অ্যাক্সিস আছে, এখানে একটা ভার্টিক্যাল না সরি হরিজন্টাল একটা অ্যাক্সিস আছে, হরিজন্টাল অ্যাক্সিস। ওকে, তো এখানে যেটা করতে হবে আমাদের দেখা যাবে এই কার্ভে একটা স্ট্রেইট লাইন পোর্শন থাকবে, এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে স্ট্রেইট লাইন পোর্শন। তো সেই স্ট্রেইট লাইন পোর্শনটাকে আমাদের বোথ সাইডস এক্সটেন্ড করতে হবে, এই যে এই দুই সাইডে আমরা এক্সটেন্ড করলাম স্ট্রেট লাইন পোর্শনকে। তো এইটা আমাদের এই ডায়াল রিডিং অ্যাক্সিসকে যেই পয়েন্টে মিট করলো সেই পয়েন্টটাকে আমরা বলছি ডি নট। So what is D naught? D naught means dial reading corresponding to 0% consolidation, অর্থাৎ 0% যখন কনসলিডেশন ছিল তার জন্য ডায়াল রিডিংটা কত ছিল আমরা পাবো হচ্ছে সেটা, এখান থেকে D naught। তো আমরা D naught পাইছি, আর এইটা আমাদের এই নিচের এই যে আমি যে হরিজন্টাল অ্যাক্সিস রাখছি সেটাকে যে পয়েন্টে মিট করে, মানে এটা কি অ্যাক্সিস অ্যাকচুয়ালি, এটা হচ্ছে বেসিক্যালি দ্য রুট টি অ্যাক্সিস, স্কোয়ার রুট অফ টি অ্যাক্সিস। তো সেটাকে যে পয়েন্টে মিট করে আমরা সেই পয়েন্টটা চিহ্নিত করলাম। তাহলে এখন এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটার সাথে আমরা যেটা করব 1.15 মাল্টিপ্লাই করবো। এখন 1.15 মাল্টিপ্লাই করে আমরা সেই পয়েন্টটাকে লোকেট করবো, ধরলাম যে এখন সেই পয়েন্টটা হচ্ছে এইখানে। এখন আমরা এই পয়েন্টটা পাইছি আর আগে এই ডি নটের জন্য একটা পয়েন্ট পাইছিলাম, এখন করব কি এই দুইটা পয়েন্টকে আমরা অ্যাড করব। সো অ্যাড করলে এটা কিন্তু আমাদের মেইন যে গ্রাফটা সেই গ্রাফটাকে একটা নির্দিষ্ট পয়েন্টে মিট করবে। এখন এটা যেই পয়েন্টে মিট করবে সেই পয়েন্টের কোরসপন্ডিং যে টাইম সেই টাইমটাই হবে ডায়াল রিডিং
সেইটাই হবে টাইম করেসপন্ডিং টু 90% কনসলিডেশন। সো আলটিমেটলি এইখান থেকে এই যে যেটা পাইবা সেটা হবে অ্যাকচুয়ালি নট টাইম রিডিং করেসপন্ডিং টু 90% কনসলিডেশন, বাট স্কোয়ার রুট অফ টাইম রিডিং করেসপন্ডিং টু 90% কনসলিডেশন। কারণ এই পাশে তো আমরা স্কোয়ার রুট অফ টি নিচ্ছি, তাই না? তো এখান থেকে স্কোয়ার রুট অফ টি 90 পাইছি, তাহলে আমরা স্কোয়ার রুট অফ টি 90 যদি পাই তাহলে টি 90 কিভাবে পাবো? এটাকে স্কোয়ার করলে হয়ে যাবে, স্কোয়ার করলে আমরা টি 90 পাবো। তাহলে আমরা এখন টি 90 জানি, আর আমাদের তো টিভি ফর 90 এটা আমাদের জানা থাকবে, আর আমাদের ড্রেইনেজ লেন্থও জানা থাকবে, তাহলে সেখান থেকে আমরা সিভি বার করতে পারবো। আচ্ছা, দিস ইজ ওয়ান ওয়ে। আচ্ছা, আগে আমরা জানি তাহলে টিভি 90টা অ্যাকচুয়ালি কত। আমরা অ্যাকচুয়ালি চার্ট থেকে যদি দেখি এটা আসলে হচ্ছে 0.848 আসে। এরপর আমরা দেখি যে লগ টি ভার্সেস ডায়াল রিডিং মেথডে এটা কিভাবে করে। তো এক পাশে আমরা ডায়াল রিডিং নিব, আগে এই অ্যাক্সিস বরাবর আমরা নিছিলাম হচ্ছে স্কোয়ার রুট অফ টি, আর এখন এই অ্যাক্সিস বরাবর আমরা নিব হচ্ছে লগ টি। ওকে, তো সেটা যদি নিয়ে থাকি আমরা এরকম একটা গ্রাফ পাবো। এই ক্ষেত্রে যেটা হয় যে আমরা দেখছিলাম যে আমরা যখন এই ডায়াল রিডিং ভার্সেস লগ টি গ্রাফ নিই তখন আমাদের দেখতে অনেকটা জিনিসটা ছিল এরকম। এই যে আমাদের গ্রাফটা ছিল অনেকটা এরকম, দেখা গেছে যে এর এই অংশে প্রথম অংশে হয় হচ্ছে ইনিশিয়াল মানে ইমিডিয়েট সেটেলমেন্ট, তারপরের অংশ হয় হচ্ছে আমাদের প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট, আর একদম এই নিচের অংশে অর্থাৎ এই স্ট্রেট লাইন পোর্শনটুকুর জন্য প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট, আর এরপরে আরেকটা দেখা যাচ্ছে ওই স্লোপ চেঞ্জ করে আরেকটা স্ট্রেট লাইন পোর্শনের মতো আছে, এটাকে জন্য এই অংশের জন্য আমরা বলি দিস ইজ সেকেন্ডারি কনসলিডেশন সেটেলমেন্ট, আর একদম ইনিশিয়ালি যেটা ছিল দ্যাট ইজ দ্য ইমিডিয়েট কনসলিডেশন, মানে ইমিডিয়েট কনসলিডেশন সরি ইমিডিয়েট সেটেলমেন্ট। ওকে, তো বেসিক্যালি আমাদের এই গ্রাফটা পাবো আমরা হচ্ছে অনেকটা এরকম। তাহলে আমাদের এখান থেকে যেটা আমরা বাইর করতে পারি সেটা হচ্ছে T50, এখান থেকে আমরা T50 বাইর করতে পারি। তো এটা পদ্ধতিটা কি? পদ্ধতি হচ্ছে এখানে ফার্স্টে আমরা ম্যাক্সিমাম যে কার্ভেচার সেই পয়েন্টটা বের করবো। তো ম্যাক্সিমাম কার্ভেচার কোন জায়গায় আছে? এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আছে, দিস ইজ দ্য ম্যাক্সিমাম কার্ভেচার। তো কি করলাম, এর করসপন্ডিং যে টি সেই টিটাকে রিড করলাম। এরপর করলাম কি, যে এই গ্রাফ অনুযায়ী T/4 পয়েন্টটাকে চিহ্নিত করলাম। তো T/4 পয়েন্টটা ধরো যে এই পয়েন্টটা আসছে, তাহলে কি করছি যে এই পয়েন্টের করসপন্ডিং গ্রাফের উপর যে পয়েন্ট সেই পয়েন্টে আমরা একটা হরাইজন্টাল লাইন টানছি, এই বরাবর একটা হরাইজন্টাল লাইন টানছি। সিমিলারলি আমাদের এই টি পয়েন্ট বরাবর যে লাইনটা আমরা যে ম্যাক্সিমাম কার্ভেচারের পয়েন্টটা নিছি তার করসপন্ডিং আমাদের এখানে একটা আমরা হরাইজন্টাল লাইন টানছি। এখন এই দুইটা হরাইজন্টাল লাইনের মাঝখানে যে ডিসটেন্স, সেই সেম ডিসটেন্স নিয়ে আমরা করছি কি, যে আরেকটা হরাইজন্টাল লাইন টানছি এইখান থেকে এই লাইনটা থেকে আমাদের এই হরাইজন্টাল লাইনটা থেকে সেম ডিসটেন্সটা নিয়ে, এই দুইটা হরাইজন্টাল লাইনের মাঝখানে যে ডিসটেন্স সেই ডিসটেন্সটাকে নিয়ে আমরা আরেকটা হরাইজন্টাল লাইনটা আসছি। এখন সেই হরাইজন্টাল লাইনটাকে আমাদের ডায়াল রিডিং অ্যাক্সিস যে পয়েন্টে মিট করে সেই পয়েন্টটাকেই আমরা বলবো দ্যাট ইজ ডায়াল রিডিং করসপন্ডিং টু 0% কনসলিডেশন। ঠিক আছে, যে ডায়াল রিডিংটা পাবো দ্যাট ইজ দ্য ডায়াল রিডিং করসপন্ডিং টু 0% কনসলিডেশন। আচ্ছা, একইভাবে আমাদের দেখা যাচ্ছে এখানে একটা স্ট্রেট লাইন পোর্শনের মতো আছে, এই যে এখানে দেখতে জিনিসটা আসলে এইরকম আছে। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই স্ট্রেট লাইনের একটা স্লোপ টানবো, আর আমাদের এইখানেও দেখা যাচ্ছে একটা স্ট্রেট লাইন পোর্শনের মতো আছে, তো এই স্ট্রেট লাইনের একটা স্লোপ টানবো। তো এই দুইটা স্লোপ যেই পয়েন্টে মিট করে তার করসপন্ডিং যে ডায়াল রিডিং, সেই ডায়াল রিডিংটাকে আমরা বলছি দ্যাট ইজ D100, অর্থাৎ ডায়াল রিডিং করসপন্ডিং টু 100% কনসলিডেশন। তো আমরা যদি এখন D0 জানি আর আমি যদি D100 জানি, তাহলে দুইটার মিডল পয়েন্ট যেটা হবে সেটা মিডল পয়েন্টটাই হবে বেসিক্যালি D50। এই দুইটা পয়েন্টের একটা D100 আর একটা হচ্ছে D0, তাহলে তার মাঝখানে যে পয়েন্টটা হবে দ্যাট ইজ দ্য ডায়াল রিডিং করসপন্ডিং টু 50% কনসলিডেশন। এখন D50 এর করসপন্ডিং যে টাইমটা পাবো, D50 করসপন্ডিং আমরা একটা টাইম পাবো, সেই টাইমটাই হবে ডেফিনেটলি আমাদের D50 করসপন্ডিং টাইমটাই ডেফিনেটলি হবে T50। তাহলে এখন আমি T50 জানি, আর টিভি ফর 50 এটা আমরা জানবো। TV50 কত? 0.197, এটা আমরা দেখছি। আর ড্রেনেজ লেন্থ তো আমাদের জানি, এই তিনটা জানা থাকলে আমাদের সিভি কত সেটা বের হয়ে যাবে। সো দিস ইজ দ্য ওয়ে আমরা এটা করি। আরেকটা আছে দেখা যাচ্ছে যে কমেন্ট অন টু মেথড অফ ডিটারমিনেশন অফ সিভি। এই জিনিসটা আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা এই সিভি ক্যালকুলেট করার সময় কোন সময় কোনটা ইউজ করি সেটা হচ্ছে কথা। সো বেসিক্যালি জেনারেলি দেখা যায় যে আমরা দুইটাই ইউজ করতে পারি, কিন্তু দেয়ার মেবি সাম কেসেস যে ক্ষেত্রে আমরা দুইটা ইউজ করতে পারবো না। তো ফর এক্সাম্পল, যে আমরা দেখছি যে স্কোয়ার রুট অফ টি মেথডে আমাদের এখানে একটা স্ট্রেট লাইন পোর্শন থাকে, সেটাকে আমাদের এক্সটেন্ড করে D0টা বাইর করা লাগে। তো আমাদের যদি গ্রাফটা এমন হয় যে আমাদের গ্রাফটা স্ট্রেট লাইন পোর্শন আসে না, আমাদের যে ডায়াল রিডিং ভার্সেস স্কোয়ার রুট টি গ্রাফটা আসছে সেটা ধরলাম যে আমাদের স্ট্রেট লাইন পোর্শন আসে নাই, তখন কি হবে? তাহলে নিশ্চয়ই আমরা এই পদ্ধতিটা ইউজ করতে পারবো না। ঠিক আছে, এই পদ্ধতিটা তখন কিন্তু আমরা ইউজ করতে পারবো না।
তো তখন কি করতে হবে, নিশ্চয়ই আমাদের লগ টি ভার্সেস ডায়াল লিডিং মেথড ইউজ করতে হবে। অথবা আরেকটা কেস হইতে পারে, সেটা হচ্ছে যে দেখা যাক যে আমাদের ডায়াল লিডিং ভার্সেস এইটা আমাদের দেখা যাক যে ধরা গেল যে আমাদের ডায়াল লিডিং ভার্সেস যে লগটি, সেই গ্রাফটা তো আমাদের ইনভার্টেড এস শেপের মতো আসে, তাই না? সেই ইনভার্টেড এস শেপের মতো আসলে আমরা এরকম বিভিন্ন প্যারামিটারগুলো বাইর করতে পারি। কিন্তু যদি ইনভার্টেড এস শেপের মতো না আসে, আমাদের যদি অন্যরকম গ্রাফটা আসে, তখন সেই ক্ষেত্রে তো আমরা আর এগুলো বের করতে পারবো না। তখন কি করতে হবে? তখন দেখা যাবে আমরা আসলে এখানে স্কোয়ার রুট অফ টি মেথড ইউজ করতে হবে, আমাদের এখানে লগ টি মেথড আমরা ইউজ করতে পারবো না। তো এইগুলোই এই কনসিডারেশন, এগুলো আগে। আর জেনারেলি দেখা যায় যে বাকি সবগুলোতে দুইটাই অ্যাকচুয়ালি ইউজ করা যায়। ওকে, আর দেখা যায় যে লগারিদমিক টাইম মেথড, এটা আসলে ডায়াল লিডিং আমাদের লং টাইম দিয়ে নেওয়া লাগে। এই কারণে আমাদের দেখা যায় যে যদি টাইম কম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্কোয়ার রুট অফ টি মেথডটা আসলে উপযোগী বেশি। আচ্ছা, এরপর আমরা আসবো যে সেকেন্ডারি কনসলিডেশন, এর জন্য সেটেলমেন্ট কিভাবে ক্যালকুলেট করে। আমরা এতক্ষণ যেটা দেখছিলাম সেটা হচ্ছে এই যে আমাদের ডেল্টা এইচ যে ফর্মুলা, সেটা ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এইচ মাল্টিপ্লাইড বাই সিসি ইন্টু 1 প্লাস ই নট লগ L1 প্রাইম ডিভাইড বাই L0, এটা দেখছিলাম। এটা হচ্ছে ফর প্রাইমারি কনসলিডেশন, সিসি অথবা সিআর যেটাই হোক না কেন। আচ্ছা, এটা হচ্ছে ফর প্রাইমারি কনসলিডেশন। আমরা যদি সেকেন্ডারি কনসলিডেশন হয় তাহলে তার জন্য কিভাবে এই করব। তো সেকেন্ডারি কনসলিডেশন আমি আবার এই জিনিসটা দেখাই, যে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের এই যে আমাদের সেকেন্ডারি কনসলিডেশন কখন হয়, দেখা যায় যে এই যে ডিফরমেশন ভার্সেস লগ টি গ্রাফ যদি আমি দেখি, তাহলে তার ক্ষেত্রে আমাদের এই পরের স্ট্রেট লাইন পোর্শনের জন্য বেসিক্যালি আমাদের সেকেন্ডারি কনসলিডেশন কোন জায়গা দিয়ে শুরু হয় সেটা কিভাবে বাইর করব। আমরা বাইর করি যে এই যে এইখান থেকে, এই একটু আগেই লগ টি মেথডে আমরা দেখছি যে কিভাবে আমরা D100টা বাইর করছিলাম। D100 মানে কি, যে প্রাইমারি কনসলিডেশন যে জায়গায় শেষ হয়ে গেছে দ্যাট ইজ দ্য D100, মানে সেকেন্ডারি কনসলিডেশন যেখান থেকে শুরু হয়েছে দ্যাট ইজ দ্য D100। তো সেটা বাইর করছিলাম কিভাবে, নিশ্চয়ই এর স্লোপ নিছিলাম তার করেসপন্ডিং যে ডায়াল লিডিং দ্যাট ইজ অ্যাকচুয়ালি D100। তাহলে এর D100 এর নিচে সবই হবে অ্যাকচুয়ালি সেকেন্ডারি কনসলিডেশন। এটা আসলে বোঝার, চাইলে বুঝতে পারো, না বুঝতে পারো, সমস্যা নেই। আমাদের এখানে যে গ্রাফটা আছে, এই গ্রাফের এই অংশটাকে আমরা বলি দিস ইজ দ্য সেকেন্ডারি কনসলিডেশন জোন। তো এই সেকেন্ডারি কনসলিডেশন জোনের আমাদের ভয়েড রেশিও ভার্সেস লগ টি গ্রাফের এই সেকেন্ডারি কনসলিডেশনের পার্টের যে স্লোপ, দ্যাট স্লোপ ইজ কল্ড সেকেন্ডারি কম্প্রেশন ইন্ডেক্স। এটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি কম্প্রেশন ইন্ডেক্স। একটাকে দেখেছিলাম শুধু কম্প্রেশন ইন্ডেক্স। কম্প্রেশন ইন্ডেক্স কি ছিল, ই লগ পি গ্রাফের, ই ভার্সেস লগ পি গ্রাফের আমাদের যে ভার্জিন লাইনের স্লোপ, সেটা থেকে আমরা পাইছিলাম হচ্ছে কম্প্রেশন ইন্ডেক্স। আর এই ক্ষেত্রে কিন্তু এটা ই ভার্সেস লগ টি গ্রাফ। তো ই ভার্সেস লগ টি গ্রাফের সেকেন্ডারি অংশের, সেকেন্ডারি কনসলিডেশন পার্টের যে স্লোপ, সেটাকে আমরা বলছি সেকেন্ডারি কম্প্রেশন ইন্ডেক্স। দুইটার মধ্যে তাহলে পার্থক্য আছে। তো একইভাবে আমরা এই ক্ষেত্রে একদম একইভাবে আমরা একটা সেকেন্ডারি কনসলিডেশনের জন্য কতটুকু সেটেলমেন্ট হয় সেটা ক্যালকুলেট করতে পারি। সো সেই সেটেলমেন্টটা হচ্ছে বেসিক্যালি এইচ মাল্টিপ্লাইড বাই আমাদের এখন এইখানে চলে আসবে হচ্ছে সেকেন্ডারি কম্প্রেশন ইন্ডেক্স মাল্টিপ্লাইড বাই, মানে ডিভাইড বাই 1 প্লাস, তাহলে এইখানে যে ইটা হবে এটা তো ইনিশিয়াল ভয়েড রেশিও। কোন অংশের জন্য ইনিশিয়াল ভয়েড রেশিও? ডেফিনেটলি যেইখানে সেকেন্ডারি কনসলিডেশনটা শুরু হয়েছে, এই যে এই পয়েন্টে সেকেন্ডারি কনসলিডেশনটা শুরু হয়েছে না, তাহলে এই যে এই পয়েন্টটা আমাদের জানা লাগবে। কিভাবে বের করব, এই যে এইটাকে এক্সটেন্ড করব আলটিমেটলি এর করেসপন্ডিং কে যেই ইপিটা পাবো, মানে আমাদের যেই ইটা পাবো দ্যাট ইজ দ্য এই সেকেন্ডারির জন্য ইনিশিয়াল ভয়েড রেশিও। সো এইখানে ইপি পাইলাম লগ, এই ক্ষেত্রে চলে যাবে কি T2, অর্থাৎ আমাদের যে ফাইনাল টাইম ডিভাইড বাই ইনিশিয়াল টাইম। ওকে, সো জেনারেলি আমাদের এই ইপি এর ভ্যালুটা দেয়া থাকবে, আর যদি দেয়া না থাকে আমাদের এরকম গ্রাফ যদি দেয়া থাকে গ্রাফ থেকে বের করতে হবে। সো গ্রাফ থেকে বের করা যাবে, অথবা উই হ্যাভ ইকুয়েশন, আমরা ইকুয়েশন থেকেও চাইলে এটা বের করতে পারবো। ওকে, সো এই জিনিসগুলো আমরা যদি জেনে থাকি, এখন এই জিনিসগুলো জানলে আমাদের এখন খুব ইজিলি সেকেন্ডারি কনসলিডেশনের জন্য সেটেলমেন্ট কত হয় সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। আচ্ছা, সো এখানে আমাদের একটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটা দেখলে আমাদের মোটামুটি আজকের আপাতত এইটুকু শেষ। আচ্ছা, তো দেখা যাচ্ছে একটা নর্মালি কনসলিডেটেড ক্লের জন্য আমাদের এই জিনিসপত্র, আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে, আমাদের এই থিকনেস অফ দ্য ক্লে লেয়ার দেওয়া আছে, আমাদের ভয়েড রেশিও দেওয়া আছে, কম্প্রেশন ইন্ডেক্স ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস দেওয়া আছে। তো এগুলো যদি দেয়া থাকে তাহলে আমাদের যেটা বের করতে হবে যে আমরা টোটাল যে কনসলিডেশন সেটেলমেন্ট সেটা বের করব। আমরা আগে নর্মালি যেসব ইনফরমেশন দেওয়া ছিল তার উপর বেস করে আগে যখন করছি তখন শুধুমাত্র প্রাইমারি কনসলিডেশনের কাজ করছি।
প্রাইমারি কনসলিডেশনের জন্য কতটুকু সেটেলমেন্ট হয় সেটা বের করছি, কিন্তু এই ক্ষেত্রে আমরা প্রাইমারিটাও বাইর করবো, সেকেন্ডারিটাও বাইর করবো। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এখানে আমাদের ডেটা দেওয়া আছে, যদি আমাদের ডেটা দেওয়া থাকে সেকেন্ডারি কনসলিডেশনের জন্য তাহলে অবশ্যই আমাদের সেকেন্ডারি অংশটাকেও অবশ্যই কনসিডার করতে হবে, আদারওয়াইজ করা লাগতো না। ওকে, তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল যে এখানে এইচ ফার্স্ট আমরা প্রাইমারি কনসলিডেশনের জন্য সেটা কত সেটা বাইর করবো। সো এইচ ফর প্রাইমারি কনসলিডেশন রেখে যদি আমি ডেল্টা H1 বলি, সেটা ইজ ইকুয়াল টু কত, আমাদের টোটাল যে হাইটটা বা থিকনেস হচ্ছে 8.5 মাল্টিপ্লাইড বাই আমাদের এখানে চলে আসবে সিসি এর ভ্যালু এখানে দেয়া আছে 0.28, নর্মালি কনসলিডেটেড যেহেতু। একটা মিনিট। সো নিচে আসবে হলো 1 প্লাস এখানে ইনিশিয়াল ভয়েড রেশিওটা দেয়া আছে এই যে E0 0.8 ইন্টু লগ, উপরে থাকবে হচ্ছে ফাইনাল প্রেশারটা, ফাইনাল প্রেশার কত দেয়া আছে, যে ফাইনাল প্রেশার হচ্ছে তাহলে এই যে এইটা প্লাস এইটা, সো 2650 প্লাস 970 ডিভাইড বাই নিচে থাকবে হলো ইনিশিয়াল প্রেশার সেটা হচ্ছে 2650। এখান থেকে আমরা ডেল্টা H1 সেটা বাইর করলাম, এটা হচ্ছে 2.15 ইঞ্চ। তো এখন আমরা দেখবো সেকেন্ডারি কনসলিডেশন কত। সেকেন্ডারি কনসলিডেশনটাকে আমরা ডেল্টা H2 দিয়ে লিখতেছি, তাহলে এখানে কি আসবে, আমাদের জানা ছিল যে ফর্মুলাটা কি ছিল, উপরে ছিল H ইন্টু সেকেন্ডারি কনসলিডেশন ইন্ডেক্স ডিভাইড বাই 1 প্লাস সেকেন্ডারি অংশের জন্য যে ইনিশিয়াল ভয়েড রেশিওটা ইন্টু লগ অফ T2 ডিভাইড বাই ফাইনাল টাইম ডিভাইড বাই ইনিশিয়াল টাইম। তো এইচ এর ভ্যালু তো 8.5 বসাবো আমরা, মাল্টিপ্লাইড বাই এখানে চলে আসবে কত, নিশ্চয়ই 0.02 এখানে দেয়া আছে 1 প্লাস। এখন এখানে লাগবে হচ্ছে সেকেন্ডারি অংশের জন্য যে প্রাইমারি ভয়েড রেশিও। তো সেকেন্ডারি অংশের জন্য যে ইনিশিয়াল ভয়েড রেশিও সেটা কিভাবে পাওয়া যাবে, যে আমাদের একদম ইনিশিয়ালি প্রাইমারি কনসলিডেশনের আগে যে ভয়েড রেশিও ছিল ওইখান থেকে আমি যদি আফটার দ্য এন্ড অফ প্রাইমারি কনসলিডেশন কতটুকু ভয়েড রেশিও চেঞ্জ হয়েছে সেটা যদি আমরা মাইনাস করি, তাহলে সেখান থেকে আমরা এই পয়েন্টের তাহলে ভয়েড রেশিও কত সেটা পেয়ে যাবো। মানে একদম ইনিশিয়ালি যে ভয়েড রেশিওটা ছিল ওইখান থেকে যদি প্রাইমারি কনসলিডেশনের জন্য কতটুকু আমাদের ভয়েড রেশিও চেঞ্জ হয়েছে আমরা যদি ওইটা বিয়োগ করে দিই, ডেফিনেটলি আমাদের এখানে এই সেকেন্ডারি কনসলিডেশনের জন্য ইনিশিয়াল যে ভয়েড রেশিও সেটা আমরা পেয়ে যাবো, তাই না? তো আমরা সেটাই আগে বাইর করবো। তো এটাকে আমি ধরলাম যে বলতেছি যে দ্যাট ইজ ইপি, এই যে একদম সেকেন্ডারি কনসলিডেশনের ইনিশিয়াল যে ভয়েড রেশিও ইপি, দ্যাট ইজ ইকুয়াল টু কি, একদম ইনিশিয়াল ভয়েড রেশিও মাইনাস আমাদের প্রাইমারি কনসলিডেশনের ভয়েড রেশিও চেঞ্জ কত হয়েছে। তাহলে সেটা কি করে বের করা যাবে, আমাদের জানা আছে যে ডেল্টা ই ইজ ইকুয়াল টু কত, যে সিসি ইন্টু লগ ফাইনাল প্রেশার ডিভাইড বাই ইনিশিয়াল প্রেশার, এটা অলরেডি আমাদের জানা আছে, তাই না? মানে এই যে সিসি এর যে ইকুয়েশন সেখান থেকে এটা আসে। সো আমাদের এখানে ভয়েড রেশিও চেঞ্জ কত সেটা আমরা বের করে ফেলতে পারবো, সিসি জানি যেহেতু, এখানে এটা জানি এটা জানি। সো ডেল্টা ই এটা যদি বের করি, এখন এই ডেল্টা এটা বিয়োগ করে দিব, এখান থেকে ইপি কত, অর্থাৎ আমাদের সেকেন্ডারি কনসলিডেশন শুরু হওয়ার ইনিশিয়ালি যেই ভয়েড রেশিও সেটা আমরা এখান থেকে পাবো। তো সেটা আমরা পাচ্ছি বেসিক্যালি 0.762, এটা এখানে বসাই দিলাম 0.762 মাল্টিপ্লাইড বাই লগ ফাইনাল ভয়েড রেশিও হুইচ ইজ আমরা এখানে পাচ্ছি যে ফাইনাল টাইম। আচ্ছা, এখানে তাহলে ইনিশিয়াল টাইমটা কোনটা নিতে হবে, নিশ্চয়ই ইনিশিয়াল টাইম নেওয়া লাগবে যে আমাদের প্রাইমারি কনসলিডেশন কখন শেষ হয়েছে তখন থেকে আমাদের সেকেন্ডারি কনসলিডেশন শুরু হয়েছে। সেকেন্ডারি কনসলিডেশনের জন্য ইনিশিয়াল টাইম কত, নিশ্চয়ই এখানে দেওয়া আছে যে কমপ্লিশন অফ প্রাইমারি সেটেলমেন্ট হচ্ছে 1.5 ইয়ার্স, তাহলে 1.5 ইয়ার্স হবে প্রাইমারি টাইম। আর সেকেন্ডারি টাইম আমাদের ফাইনাল টাইমটা কত হবে, ফাইনাল টাইমটা হচ্ছে আমাদের যেই টাইমটার জন্য করতে বলা হয়েছে, এই যে আফটার 5 ইয়ার্স বলছে, আফটার 5 ইয়ার্স অফ কমপ্লিশন অফ প্রাইমারি কনসলিডেশন। সো উপরে ফাইনাল টাইমটা আসলে আমরা পাচ্ছি 5। সো আলটিমেটলি এখানে এই যে 5 ডিভাইড বাই 1.5 আসছে, আমরা এখান থেকে সেকেন্ডারি কনসলিডেশন কত সেটা বাইর করলাম, উইচ ইজ অ্যাকচুয়ালি 0. আমরা পাচ্ছি 59, এত ইঞ্চ। তো টোটাল কনসলিডেশন কি, এটা হচ্ছে প্রাইমারি কনসলিডেশন সেকেন্ডারি কনসলিডেশন দুটোকে যোগ করবো, টোটাল কনসলিডেশন কত পেয়ে যাবো, দ্যাটস ইট।